এই ভিডিওতে ডোমেটিওর সার্ভিস ড্রামার সবগুলো পার্ট একসাথে কভার করা হয়েছে। ড্রামাতে রয়েছে রোম্যান্স, কমেডি, থ্রিল এবং ফ্যান্টাসির অসাধারণ কম্বিনেশন। সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইমন। শুরু করছি ডোমেটিওর সার্ভিস ড্রামার এক্সপ্লেনেশন। এই কাহিনী হলো ইউনতাকের, যে তার প্যারেন্টসের মৃত্যুর পর নিজের এবং তার ভাইয়ের সমস্ত খরচ বহন করছে। একদিন সে হসপিটালে গিয়ে জানতে পারে তার একটি মারাত্মক ব্রেন টিউমার হয়েছে। ডক্টর তাকে জানায় তার হাতে মাত্র 3 মাস সময় আছে, কিন্তু সে যদি অপারেশন করে তাহলে সে হয়তো আরো 1 বছর বেঁচে যাবে। ইয়ন্তাক অপারেশনটি করতে রাজি হয় না, কারণ সে অপারেশনের খরচটি বহন করতে পারবে না। ইয়ন্তাক এবার ডাক্তারকে বলে আপনি আপনার লেখাটি খুব শীঘ্রই জমা করে দেবেন। এখানে আমরা জানতে পারি এই ডাক্তার একজন লেখকও, এবং ইয়ন্তাক একটি এডিটরের জব করে। হসপিটাল থেকে যাওয়ার সময় ইয়ন্তাকের সাথে মিওলমুংয়ের ধাক্কা লাগে। ইয়ন্তাকে সময় মনে মনে বলে ছেলেটি কতটা হ্যান্ডসাম, কিন্তু এই কথাটি মিওলমুং শুনে নেয়। তাই সে ইয়ন্তাককে বলে আমি জানি আমি হ্যান্ডসাম, কিন্তু আমি এখন কি করব, কারণ আমি অনেক ব্যস্ত। এখান থেকে আমরা বুঝতে পারি মিওলমুং কোনো সাধারণ মানুষ নয়, সে একজন সুপার ন্যাচারাল বিং। মিওলমুংয়ের কাজ হলো ধ্বংস করা, অর্থাৎ এই পৃথিবীতে যত ধ্বংসাত্মক কাজ হয় সেই সবকিছু মিওলমুং করে থাকে। কিছুক্ষণ পর মিওলমুং হসপিটালের বেডের পাশে কারো জন্য অপেক্ষা করছিল। এ সময় টিভিতে জানানো হয় একজন লোক 7 জন মানুষকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে ফেলেছে। এরপর সে নিজেও সুসাইড করার চেষ্টা করেছে। এই খবর প্রচারের সাথে সাথেই সেই হসপিটালে ওই 7 জন লোককে এবং ওই ক্রিমিনালটিকে নিয়ে আসা হয়। আর এই ক্রিমিনালটির জন্যই মিওলমুং এতক্ষণ যাবৎ অপেক্ষা করছিল। হসপিটালে আসার পর মিওলমুং ওই ক্রিমিনালটির কাছে গিয়ে তার সমস্ত ক্ষত ঠিক করে দেয়। এরপর সে ওই ক্রিমিনালকে বলে এই পৃথিবীতে ধ্বংস করা তোমার কাজ নয়, এই কাজটি শুধু আমি করব। পরের সিনে সে হসপিটালের ছাদে দেবতাদের প্রধানের সাথে দেখা করতে আসে। সে সময় মিওলমুংকে বলছিল এই পৃথিবী আমার কাছে একটা গার্ডেনের মতো, এবং আমি হলাম এই গার্ডেনের মালিক, যে এই গার্ডেনের পরিচর্যা করতে গিয়ে নিজেকেই সময় দিতে পারে না। এ সময় আমরা জানতে পারি আজকে হলো মিওলমুংয়ের জন্মদিন। তাই দেবতাদের প্রধান তাকে বলে আজকে তুমি পৃথিবীতে কোনো ধ্বংস করো না, আজকে তোমার জন্মদিন উপলক্ষে তুমি একটি মানুষের কোনো ইচ্ছে পূরণ করো। এদিকে ইয়ন্তাক যখন হসপিটাল থেকে অফিসে যাচ্ছিল তখন সে জানতে পারে তার বয়ফ্রেন্ড এতদিন যাবৎ তার সাথে চিট করছিল। যে কথাটি জানার পর সে অনেকটাই ভেঙে পড়ে। এই সমস্ত কিছুর কারণে সে অফিসে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট করে ফেলে, যার কারণে তার বস তার উপর কিছুটা রাগারাগি করে। তার বসের এমন ব্যবহার দেখে ইয়ন্তাক তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে যায়। বাড়ি ফেরার সময় ইয়ন্তাক লক্ষ্য করে বাসের মধ্যে একটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছবি তুলছে। তাই ইয়ন্তাক ছবিগুলো ডিলিট করার জন্য ওই ছেলেটির পিছু পিছু দৌড়াতে থাকে। ইয়ন্তাককে ছেলেটির পেছন পেছন দৌড়াতে মিওলমুং দেখে ফেলে। তাই সে তার ম্যাজিকের সাহায্যে ওই ছেলেটিকে একটি গর্তের মধ্যে ফেলে দেয়। রাতের বেলা ইয়ন্তাকের কাছে তার ছোট ভাইয়ের কল আসে, যেখানে সে তাকে বলে তার আর্জেন্ট কিছু টাকার প্রয়োজন, আর এই টাকাগুলো পরিশোধ করতে না পারলে তাকে থানায় যেতে হতে পারে। কিছুক্ষণ পর ইয়ন্তাক তার বাড়িতে চলে আসে। এ সময় আমরা জানতে পারি আজকে ইয়ন্তাকেরও জন্মদিন, কিন্তু তাকে এ সময় অনেকটা বিষণ্ণ দেখাচ্ছিল। সে সময় তার বাবা মায়ের ছবি দেখে বলে তোমরা মারা যাওয়ার পর থেকে আমি কান্না করতেই ভুলে গেছি, আর আমার মধ্যে জমে থাকা এই কষ্টগুলোই হয়তো এই মারাত্মক টিউমারের জন্ম দিয়েছে। ঠিক এ সময় ইয়ন্তাকের কাছে একটি কল চলে আসে, যেখানে তাকে জানানো হয় সে তার এডুকেশন লোন পরিশোধ করেনি, তাই সে যেন খুব তাড়াতাড়ি লোনগুলো পরিশোধ করে দেয়। আজকে তার সাথে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পর শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই সে আকাশের দিকে তাকিয়ে বলে আমি চাই এই পৃথিবী ধ্বংস হয়ে যাক। অন্যদিকে মিওলমুং ইয়ন্তাকের এই উইশটি শুনতে পায়। তাই সে ভাবে নিজের জন্মদিন উপলক্ষে সে ইয়ন্তাকের এই উইশটি পূরণ করবে। রাতের বেলা ইয়ন্তাক যখন ঘুমাচ্ছিল তখন তার দরজায় কেউ নক করে। সে যখন দরজাটি খোলে তখন সেখানে মিওলমুংকে দেখতে পায়। মিওলমুং এ সময় তাকে বলে তুমি আমাকে ভেতরে আসতে দাও, কারণ তুমি আমাকে ইনভাইট করেছো। ইয়ন্তাক তো এ সময় কিছুই বুঝতে পারে না, এবং সে ভাবে আমি আবার একে কখন ইনভাইট করলাম। মিওলমাং এবার জোর করে ইয়ন্তাকের রুমের ভেতর প্রবেশ করে। ইয়ন্তাক মিওলমাংয়ের কাছে তার পরিচয় জানতে চায় এবং তাকে বলে তুমি এখানে কেন এসেছো। উত্তরে মিওলমাং জানায় আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি, কারণ তুমিই তো বলেছিলে তুমি এই পৃথিবীকে ধ্বংস হতে দেখতে চাও। ইয়ন্তাক তো এ সময় ভয় পেয়ে পুলিশের কাছে কল করা শুরু করে, কিন্তু সে দেখতে পায় তার ফোনটি বন্ধ হয়ে গেছে। সে এবার রুম থেকে পালাতে চেষ্টা করলে তার রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। মিওলমুং এবার তাকে বলে তুমি আগামী 100 দিন পর মারা যেতে চলেছ, তাই তুমি তোমার ইচ্ছেটি কনফার্ম করে দাও যাতে আমি সেটি পূরণ করতে পারি। উত্তরে ইয়ন্তাক বলে তুমি কি করে জানলে আমি 100 দিন পরেই মারা যাব।
তুমি কি কোনো ডাক্তার? জবাবে মিয়লমুং জানায় কোনো ডাক্তার এত অ্যাকুরেটলি কারো মৃত্যুর ডেট বলতে পারে না। এই সমস্ত কিছু দেখে ইয়ন্তাক মনে মনে ভাবে তার ব্রেন টিউমারের কারণে হয়তো সে এতক্ষণ যাবৎ হ্যালোসিনেট করছে। এই কথাটি শুনে তো মিয়লমুং সেখানে বসে বসে হাসতে থাকে। পরের সিনে ইয়ন্তাক এবং মিয়লমুংকে একটি নতুন স্থানে দেখানো হয়। ইয়ন্তাক এবার তাকে বলে, আমরা এখন কোথায় আছি? উত্তরে মিয়লমুং জানায়, তুমি এখন আমার বাড়িতে আছো। এই কথা শুনে তো ইয়ন্তাক ছটফট করতে থাকে এবং তাকে বলে, তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? জবাবে মিয়লমুং বলে, আমি তোমাকে কিডন্যাপ করিনি, আমি তোমার স্বপ্নের মাধ্যমে এখানে এসেছি। ইয়ন্তাক এবার বলে, তাহলে আমি কি এখন ঘুমিয়ে আছি? কিন্তু আমার তো এটি বিশ্বাস হচ্ছে না। এই বলে ইয়ন্তাক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যখন দরজা খোলে তখন সে দেখতে পায় তারা এখন আকাশের ওপর রয়েছে, যা দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায়। মিয়লমুং এবার ইয়ন্তাকে টেলিপোর্ট করে একটি সমুদ্রের পাড়ে নিয়ে আসে, যেখানে এসে সে ইয়ন্তাকে তার ইচ্ছেটি কনফার্ম করতে বলে। কিন্তু ইয়ন্তাক তাকে জানায়, আমি ওই কথাটি ইচ্ছে করে বলিনি। উত্তরে মিয়লমুং বলে, কিন্তু আমি ওই কথাটি সিরিয়াসলি নিয়েছি। তুমি এই পৃথিবীর ধ্বংসকারীকে তোমার ঘরে ইনভাইট করেছো, পেনাল্টি তো তোমাকে এখন দিতেই হবে। পরের দিন যখন ইয়ন্তাকের ঘুম ভাঙে তখন সে ভাবে সে হয়তো এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। এরপর থেকে ইয়ন্তাক যেখানেই যায় মিয়লমুং তাকে ফলো করতে থাকে এবং সে ইয়ন্তাককে বারবার তার ইচ্ছেটি কনফার্ম করতে বলে। সে তো ইয়ন্তাকের পিছু করতে করতে তার অফিস পর্যন্ত চলে এসেছিল। এই সমস্ত কিছু দেখে ইয়ন্তাক মিয়লমুং এর ওপর অনেকটাই বিরক্ত হয়ে যায়। তাই সে তার অফিস থেকে বের হয়ে তার একজন বান্ধবীকে কল দেয়, যেখানে সে তাকে বলছিল, আমি এই ছেলেটার ওপর অনেকটা বিরক্ত হয়ে গেছি, সে সব সময় আমাকে ফলো করতে থাকে। এভাবে কথা বলতে বলতে সে রাস্তা পার হচ্ছিল, কিন্তু রাস্তা পার হতে গিয়ে তার টিউমারে ব্যথা শুরু হয়, যার কারণে সে রাস্তার মধ্যেই পড়ে যায়। অন্যদিকে একটি ট্রাক রাস্তার অপর পাশ থেকে তার দিকে এগিয়ে আসছিল। ট্রাকটি দেখে ইয়ন্তাক মনে মনে ভাবে আজই হয়তো তার জীবনের শেষ দিন। কিন্তু এ সময় হঠাৎ করেই তার চারপাশের সমস্ত কিছু থেমে যায়, আর এই কাজটি মিয়লমুং করেছিল। ইয়ন্তাক এবার দেখতে পায় মিয়লমুং তার দিকে এগিয়ে আসছে। মিয়লমুং ইয়ন্তাকের কাছে এসে তাকে দুটো অপশন দেয়। প্রথমটি হলো সে আজকে এই ট্রাকের নিচে পড়ে মারা যাবে, এবং দ্বিতীয়টি হলো সে মিয়লমুং এর হাত ধরবে, যার ফলে মিয়লমুং আজকে তাকে বাঁচিয়ে নেবে। কিন্তু শর্ত হলো ইয়ন্তাককে মিয়লমুং এর কথা মানতে হবে। এ সময় আমরা দেখতে পাই ইয়ন্তাক বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে মিয়লমুং এর হাত ধরে, যার ফলে মিয়ংমুং ইয়ংতাককে বাসের সামনে থেকে নিয়ে যায় এবং সম্পূর্ণ টাইমকে রিভার্স করে দেয়, যাতে সবাই এই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে যায়। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে ইয়ন্তাক তো এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুই বিশ্বাস করছিল না। সে সময় বারবার বলছিল, এটা হয়তো আমার হ্যালুসিনেশন। উত্তরে মিয়লমুং তাকে বলে, আমি তোমাকে আকাশ থেকে ঘুরিয়ে আনলাম, এরপর টাইম স্টপ করে তোমাকে বাঁচালাম। এত কিছু ঘটে যাওয়ার পরও যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমাকে কি করতে হবে? এই কথা বলে মিয়লমুং সম্পূর্ণ শহরের পাওয়ার অফ করে দেয়। এটা দেখে ইয়ন্তাক বলে, এই ঘটনাটি তো এমনি এমনিও ঘটতে পারে। যা শুনে মিয়লমুং সেখানে থাকা সবার ফোন অফ করে দেয়। কিন্তু ইয়ন্তাক তো এখনো বিশ্বাস করছিল না। শেষ পর্যন্ত সে ইয়ন্তাককে বিশ্বাস করানোর জন্য আকাশ থেকে অনেকগুলো ধূমকেতু বর্ষণ করতে থাকে। এতগুলো ধূমকেতু একসাথে দেখে তো ইয়ন্তাক শেষ পর্যন্ত বিশ্বাস করে নেয় এবং সে তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছি, তাই এখন এগুলো থামিয়ে দাও। যে কথাটি শুনে মিয়লমুং সবকিছু নর্মাল করে দেয়। এরপর সে ইয়ন্তাককে বলে, আমাকে একটি জরুরি কাজে চলে যেতে হবে। এই কথাটি বলে সে টেবিল থেকে উঠে পড়ে, কিন্তু ইয়ন্তাক সময় তার হাত ধরে নেয় এবং তাকে বলে, তুমি আর কিছুক্ষণ আমার সাথে থেকে যাও। উত্তরে মিয়লমুং জানায়, তুমি এতক্ষণ তো আমাকে দেখতেই চাচ্ছিলে না, কিন্তু এখন তো আমাকে ছাড়তেই চাচ্ছ না। এরপর সে ইয়ন্তাকের হাতে একটি লাল সুতো বেঁধে দেয় এবং তাকে বলে, তোমাকে প্রতি 24 ঘন্টায় একবার আমার হাত ধরে এই সুতাটিকে রিচার্জ করতে হবে, আর যদি তুমি না করো তাহলে আবারও তোমার টিউমারের ব্যথা শুরু হয়ে যাবে। এই বলে সে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মিয়লমুং সেখান থেকে চলে গেলে রেস্টুরেন্টে ওই ট্রাক ড্রাইভার আসে, যার ট্রাকের সাথে ইয়ন্তাকের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ইয়ন্তাকের সময় তাকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওই ট্রাক ড্রাইভারের তো কিছুই মনে ছিল না, যার ফলে ইয়ন্তাক ভাবে তার মানে তো নিশ্চিত এতক্ষণ যাবৎ আমি হ্যালুসিনেট করছিলাম। এদিকে মিয়লমুং একটি লোকের কাছে চলে আসে, যেখানে সে সুসাইড করার চেষ্টা করছিল। মিয়লমুংকে দেখে লোকটি তার পায়ে পড়ে যায় এবং তাকে বলে, আমি মারা যেতে চাই, আমার দ্বারা আর এই কষ্টটি সহ্য করা সম্ভব নয়। আমি সারাক্ষণ বিভিন্ন মানুষের চিৎকার শুনতে পাই, যা শোনার থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু মিয়লমুং তাকে বলে, তুমি যে পাপগুলো করেছো এটা হলো তার শাস্তি এবং তোমাকে এটি সারা জীবন ভোগ করতে হবে। লোকটি এ সময় মিয়লমুং এর কাছে তার আসল পরিচয় জানতে চায়
উত্তরে মিয়লমুং বলে, আমি হলাম এই পৃথিবীর সর্বশেষ ব্যক্তি। অন্যদিকে ইয়ন্তাক তার বান্ধবী জিনার সাথে দেখা করতে আসে। সে যখন জিনার কাছে যায় তখন সে দেখতে পায় জিনা অনেকটা আপসেট হয়ে বসে আছে। সে জিনাকে এমনভাবে আপসেট হওয়ার কারণ জিজ্ঞেস করে। জিনার সময় তাকে বলে, আমার সম্পূর্ণ রাইটিং ডিলিট হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে একটি অনেক বড় পাওয়ার কাট হয়েছিল, যার ফলে আমার কম্পিউটারে থাকা সকল ফাইল নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে তো ইয়ন্তাক অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে পাওয়ার কাটটি মিয়লমুং করেছিল। এরপর সে জিনাকে মোটিভেশন দেয় এবং তাকে বলে, তুমি চাইলে এখনো রাইটিং কমপ্লিট করতে পারো। কিন্তু জিনা তাকে বলে, আর কোনো লাভ হবে না, কারণ এমনিতেও আমার রাইটিংগুলো কেউ পছন্দ করে না, কারণ আমি নাকি রোমান্টিক নভেল লিখতেই পারি না। তাছাড়া যেদিন থেকে আমি নভেল লেখা শুরু করেছি সেদিন থেকে গ্রাহক সংখ্যা 50% কমে গেছে। কিন্তু তারপর ইয়ন্তাক জিনাকে অনেক বোঝানোর পর তাকে নভেল লেখার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর সে দেখতে পায় জিনার ফ্রিজে খাওয়ার জন্য কিছুই নেই, তাই সে ঠিক করে সে জিনার জন্য মার্কেট থেকে খাবার কিনে আনবে। সে যখন মার্কেটে ছিল তখন তার কাছে ডাক্তারের কল চলে আসে। ডাক্তারের সময় তাকে বলে, এখন থেকে যত দিন যাবে তোমার টিউমারের ব্যথা ততই বাড়তে থাকবে, তাই তুমি চটজলদি কোনো সিদ্ধান্ত নিও না। এই কথা শুনে ইয়ন্তাক তার হাতে থাকা সুতাটি দেখতে থাকে। অন্যদিকে মিয়লমুং দেবতাদের প্রধানের সাথে দেখা করতে আসে। এই প্রধান দেবতা কেন সারাক্ষণ হসপিটালে থাকে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। মিয়লমুং এর সময় তাকে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? কিন্তু আপনিই তো আমাকে বলেছিলেন আমি যেন কারো ইচ্ছে পূরণ করি। কিন্তু দেখুন, মানুষেরা তার নিজের জন্য কি ইচ্ছে করে, তারা চায় এই দুনিয়াটি যেন ধ্বংস হয়ে যায়। প্রধান দেবতা এ সময় বলে, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে তোমার আর আমারও কোনো কাজ থাকবে না, তাই আমি আমার দিক থেকে এই পৃথিবীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু মিয়লমুং বলে, সেই বিষয়টি তো সময় আসলেই দেখা যাবে। পরের সিনে আমাদের ইয়ন্তাকের বয়ফ্রেন্ডকে দেখানো হয়। এ সময় সে ইয়ন্তাকের অফিসে এসে প্রোটেস্ট করছিল। সে এ সময় বলে, আমি একজন শান্তশিষ্ট বিবাহিত পুরুষ ছিলাম, কিন্তু ইয়ন্তাক আমাকে ভুলিয়ে বালিয়ে তার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, তাই তার মতো এমপ্লয়ের এখানে চাকরি করার কোনো দরকার নেই। ঠিক এই সময় সেখানে ইয়ন্তাক চলে আসে এবং তাকে বলে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। কিন্তু সে তো সেখান থেকে যেতেই চাইছিল না। সে সময় ইয়ন্তাককে বলে, তুমি আমার ওয়াইফকে কি বলেছ, সে এখন আমার কাছ থেকে ডিভোর্স চাইছে। উত্তর ইয়ন্তাক জানায়, আমি তোমার ওয়াইফকে বলেছি তুমি যে বিবাহিত ছিলে তা আমি জানতাম না, এবং তুমি যে আমাকে ধোকা দিয়েছো আমি এটি বলে দিয়েছি। যা শুনে ওই ছেলেটি বলে, তুমি তো হলে একজন এতিম, তোমার দ্বারা এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না। এই সমস্ত কথা শুনে তো ইয়ন্তাক অনেকটাই রেগে যায় এবং সেই সময় মিয়লমুংয়ের কথা ভাবতে থাকে। পরক্ষণেই সে বলে, এরকম একটা ফালতু লোকের জন্য আমার উইসটি নষ্ট করা উচিত হবে না। এর কিছুক্ষণ পরেই সেখানে ওই ছেলেটির ওয়াইফ চলে আসে এবং সে তাকে মারতে মারতে অফিস থেকে বের করে নিয়ে যায়। এই সমস্ত ঘটনার কারণে ইয়ন্তাক অনেকটাই আপসেট হয়ে যায়, তাই সে নিজের ইস্তেফা তার একজন কলিগের কাছে দেয়। কিন্তু তার কলিগ বলে, আমি এটি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ বস কিছুদিনের জন্য অফিসের বাইরে গেছে, সে ফিরে আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এ সময় আমরা জানতে পারি ইয়ন্তাকের বস তার ওয়াইফকে নিয়ে হানিমুনে গেছে। সে এবার তার বসের ওই পোস্টে একটি লাইকও দিয়ে দেয়। কিন্তু সে যখন রাস্তা পার হতে যাচ্ছিল তখন তার আবারও ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে, যার ফলে সে এ সময় অনেকটা ভয় পাচ্ছিল। ঠিক এ সময় সেখানে মিয়লমুং চলে আসে এবং ইয়ন্তাকের হাত ধরে তার সাথে রাস্তা পার হতে থাকে। ইয়ন্তাক এবার মনে মনে ভাবে, অবশেষে এই দুনিয়ায় তো এমন কেউ আছে যে আমার পাশে রয়েছে। তাই সে ইয়ন্তাককে বলে, তুমি এই চিন্তাটি বাদ দিয়ে দাও, কারণ আমি কখনোই তোমার পাশে থাকবো না। ইয়ন্তাক এরপর বলে, এমন কি হতে পারে না আমি আগামী 3 মাস কোনো ব্যথা না পেয়েই বেঁচে থাকবো এবং 3 মাস পর তোমার কাছে কোনো উইশ না করে মারা যাব? কিন্তু মিয়লমুং তাকে বলে, তুমি এই কাজটি কখনোই করতে পারবে না, আর যদি তুমি এই কাজটি করো তাহলে তোমার সব থেকে প্রিয় মানুষটিও তোমার সাথেই মারা যাবে। কিন্তু তুমি চাইলে আমি তোমাকে একটি সুযোগ দিতে পারি। এই বলে সেই ইয়ন্তাককে নিয়ে আবারও সেই অ্যাক্সিডেন্টের সময় চলে আসে এবং সে তাকে বলে, তুমি এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, তুমি কি আমার হাত ধরবে নাকি ট্রাকের নিচে চাপা পড়ে এখানেই মারা যাবে? তুমি যদি এখন মারা যাও তাহলে তোমাকে আর কোনো উইশও করতে হবে না। ইয়ন্তাক তো এই সমস্ত কিছু দেখে অনেকটাই বিষণ্ণ হয়ে পড়ে, তাই সে মিয়লমুংকে বলে, তুমি এক্ষুনি সমস্ত কিছু বন্ধ করে দাও। যার ফলে মিয়লমুং তাকে নিয়ে আবারও বর্তমান সময়ে চলে আসে। ইয়ন্তাক তো এবার মিয়লমুংকে একটি থাপ্পড় মেরে দেয় এবং সে মিয়লমুংকে বলে, তোমার মনে হয় আমার জীবন নিয়ে খেলা করতে অনেক ভালো লাগছে। কিন্তু মিয়লমুং তাকে জানায়, এটাই হলো তোমার ভাগ্য, তুমি চাইলেও তোমার ভাগ্যকে বদলাতে পারবে না। পরের দিন থেকে ইয়ন্তাক মিয়লমুংকে অনেক মিস করছিল, কারণ মিয়লমুং আগে সবসময় তার পিছু পিছু ঘুরতো, কিন্তু এখন সে মিয়লমুংকে কোথাও দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর ইয়ন্তাক তার অফিসে চলে আসে। সে সময় মনে মনে ভাবছিল, মানুষ মারা যাওয়ার আগে সাধারণত পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখতে যায়।
সে নিজের কাছে জমানো সমস্ত টাকা খরচ করতে চায় এবং তার সব থেকে প্রিয় মানুষের সাথে অনেকটা সময় কাটাতে চায়। কিন্তু আমার কাছে তো এগুলোর কিছুই নেই, তাই আমি আমার মৃত্যুর আগের সময়গুলো কিভাবে কাটাবো। সে সময় তার একটি ডায়েরি দেখতে থাকে এবং সে মনে মনে ভাবে আমি 3 মাস পর এই ডায়েরিতে কিছুই লিখতে পারবো না। এই সমস্ত কিছু ভেবেই সে অনেকটা আপসেট হয়ে বসে থাকে। এর কিছুক্ষণ পর ইয়ন্তাক একটি ফটো স্টুডিওতে চলে আসে, যেখানে এসে সে অনেক বড় স্মাইলের সাথে একটি ছবি তোলে। ঠিক এ সময় সেখানে মিয়লমুংও চলে আসে এবং সে ইয়ন্তাককে ছবি তোলার জন্য বিভিন্ন স্টাইল করে দেখাচ্ছিল। কিন্তু এরপর আমরা একটি মজার বিষয় জানতে পারি, সে এই ছবিটি তুলছিল যাতে তার মৃত্যুর পর লোকজন এতে মালা দিতে পারে। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে ইয়ন্তাকের বাড়ির দিকে আসতে থাকে। তারা যখন ইয়ন্তাকের বাড়ির সামনে আসে তখন তারা সেখানে ইয়ন্তাকের এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়। সে সময় ইয়ন্তাকের পায়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলে, আমি অফিসে যে কথাগুলো বলেছিলাম সেই সমস্ত কিছু মিথ্যে কথা ছিল, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও এবং চলো আমরা সবকিছু আবার নতুন করে শুরু করি। ইয়ন্তাক তো বারবার তাকে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু সে কোনোভাবে ইয়ন্তাকের কথা মানছিল না। এইসব দেখে শেষ পর্যন্ত মিয়লমুং সেখানে আসে এবং সে ওই ছেলেটির গলায় ধরে ইয়ন্তাককে বলে, তুমি ঘরে যাও, আমি এই ছেলেটিকে দেখে নিচ্ছি হানি। এই কথাটি শুনে তো ইয়ন্তাক তার দিকে বড় বড় করে তাকায়। সে এবার আরো বলে, আমি তো তোমার হাজবেন্ড, তুমি কি তোমার হাজবেন্ডের কথা শুনবে না? তুমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ডিনার করো, আজকে আমি তোমার প্রিয় কিউকাম্বারের স্যুপ বানিয়েছি, তাই তুমি তাড়াতাড়ি করে গিয়ে স্যুপটি খেয়ে নাও সুইটি। যা শুনে ইয়ন্তাক বলে, তুমি এইসব কি বলছো সুইটি, হানি, এইসব আবার কি? ঠিক এ সময় সেখানে ইয়ন্তাকের ভাই চলে আসে এবং সে তাকে বলে, আপু এই ছেলেটি কি তোমাকে বিরক্ত করতো? এই বলে সে ইয়ন্তাকের এক্স বয়ফ্রেন্ডের পিছু পিছু লাঠি নিয়ে দৌড়াতে থাকে। কিন্তু এ সময় আমরা দেখতে পাই এই সমস্ত কিছুর জন্য ইয়ন্তাকের সেই মালা দেওয়ার ছবিটি ভেঙে গেছে। যা দেখে ইয়ন্তাক সেগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু এ সময় এই কাজটি করতে গিয়ে তার হাত কেটে যায়, যার ফলে মিয়ংমুল ইয়ন্তাকের কাছে এসে তার হাতটি ঠিক করে দেয় এবং সে তাকে বলে, আমি সবসময় চেষ্টা করব তোমার যাতে কোনো ব্যথা না হয়। এই বলে সে ইয়ন্তাককে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ন্তাক তাকে এ সময় থামিয়ে দিয়ে বলে, আমরা কি পারি না আমাদের কন্টাক্টের কথা ভুলে গিয়ে সব সময় একসাথে থাকতে? এ সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, আর এই সময়টা ইয়ন্তাকের মায়ের শেষ কার্য দিবসের ছিল। ইয়ন্তাক এবং তার ভাই তো এ সময় অনেকটাই ছোট ছিল, তাই তাদের সকল আত্মীয় স্বজনরা বলছিল ইয়ন্তাক এবং তার ভাইকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হোক, কারণ কেউই অন্যের ছেলে মেয়ের দায়িত্ব নিতে রাজি ছিল না। এ সময় তাদের দুজনের দায়িত্ব নেওয়ার জন্য ইয়ন্তাকের আন্টি এগিয়ে আসে। এ সময় সে সকলকে বলে, আমার বোনের ছেলে মেয়েদের আমি লালন পালন করব। ইয়ন্তাকদের দেখাশোনা করতে গিয়ে তাদের আন্টি তার জীবনের অনেকটা সময় পার করে দিয়েছে। ইয়ন্তাক এবং তার ভাইয়ের নিজের বলতে তার এই আন্টি ছিল। বর্তমান সময় ইয়ন্তাক মিয়লমুংকে কথাটি বলার জন্য অনেকটাই আফসোস করছিল। সে তো আবেগের বশে পড়ে মিয়লমুংকে নিজের সাথে থাকতে বলেছে, কিন্তু মিয়লমুং তো তার এই কথাটি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, যার ফলে সে এখন ইয়ন্তাকের রুমের মধ্যে এসে কবজা করে বসে আছে। ইয়ন্তাকের সময় মনে মনে ভাবে, আমি মিয়লমুংকে গিয়ে বলবো আমি ওই কথাটি আবেগের বসে বলেছিলাম, তাই তুমি চাইলে নিজের বাড়িতে চলে যেতে পারো। কিন্তু সে বাইরে আসলে দেখতে পায় মিয়লমুং তার ছোট্ট ঘরের সাথে নিজের বড় ঘরটি অ্যাটাচ করে দিয়েছিল, যা দেখে তো সে অনেকটাই অবাক হয়ে যায়। এ সময় সে মিয়লমুংকে বলে, তুমি আমার ঘরের সাথে এইগুলো কি করেছো? উত্তরে মিয়লমুং জানায়, আমি তো আমার ঘরে বসে আছি। এই কথা শুনে ইয়ন্তাক মিয়লমুংয়ের ঘরে অনেকটা বাচ্চাদের মতো করে লাফালাফি করতে থাকে। কিছুক্ষণ পর সে মিয়লমুংকে বলে, তুমি এত বড় ঘরের মধ্যে কোন রুমটিতে ঘুমাও? উত্তরে মিয়লমুং তাকে বলে, আমি তো কখনোই ঘুমাই না, যার ফলে আমার কোনো রুমেরও প্রয়োজন পড়ে না। যা শুনে ইয়ন্তাক তাকে বলে, তুমি ঘুমাও না ঠিক আছে, কিন্তু আমাকে বলো আমি কোথায় ঘুমাবো? মিয়লমুং এবার তাকে জানায়, তোমার ঘুমানোর জন্য এখানে কোনো জায়গা নেই। কিন্তু ইয়ন্তাক তো মিয়লমাংয়ের এই কথাটি বিশ্বাসই করছিল না। সে সময় তাকে বলে, তুমি আমাকে রুম না দেখালে আমি নিজেই খুঁজে নেব। এই কথা বলে সে বিভিন্ন রুমের দরজা খুলতে থাকে, কিন্তু সে যে রুমটিরই দরজা খুলছিল সেখানেই মিয়লমুং বসেছিল, যা দেখে তো সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে এগুলো কি হচ্ছে। এর কিছুক্ষণ পর ইয়ন্তাক তার ভাইয়ের আওয়াজ শুনতে পায়, যে তাকে জোরে জোরে ডাকছিল। যা শুনে সে মনে মনে ভাবে, মিয়লমুংয়ের বাড়িতে আমার ভাই কি করে আসলো? কিন্তু মিয়লমুং তাকে বলে, তোমার ভাই আমার বাড়িতে নয়, বরং তোমার বাড়িতে রয়েছে। বিশ্বাস না হলে ছাদে গিয়ে দেখো। ইয়ন্তাক ছাদে আসলে সেখানে তার ভাইকে দেখতে পায়, যে তাদের আন্টির সাথে কথা বলছিল। ইয়ন্তাক ওই সময় তার আন্টির সাথে কথা বলা শুরু করে।
কথা বলা শেষ হলে ইয়ন্তাকের ভাই তাকে বলে, তোমার সাথে যে আরেকটি ছেলে ছিল ওই ছেলেটি কোথায়? এই কথা বলার পর সে ঘরের ভেতর যাওয়া শুরু করে, কিন্তু ইয়ন্তাক তো তাকে বারবার থামাতে চেষ্টা করছিল এবং তাকে বলছিল, তুমি ঘরের ভেতর ভুলেও যাওয়ার চেষ্টা করো না, কারণ ওই ছেলেটি এখানে নেই। ইয়ন্তাকের ভাই যখন সকল রুম চেক করছিল তখন সে একটি রুমে মিওলমুংকে দেখতে পায়, যেখানে সে অনেক আরাম করে শুয়েছিল। এরপর তারা তিনজন একটি মিটিং করতে বসে পড়ে, যেখানে ইয়ন্তাকের ভাই মিওলমুং এর দিকে বারবার তাকাচ্ছিল এবং সে মনে মনে ভাবছিল, ছেলেটিকে দেখে তো অনেক ধনী মনে হয়, কিন্তু সে আমার বোনের মতো এত গরিব মেয়ের সাথে কেন ডেট করবে? মিওলমুং এর আসল উদ্দেশ্য বের করার জন্য সে তার সাথে ড্রিঙ্কস করার চ্যালেঞ্জ করে, কিন্তু ড্রিঙ্কস করার পর মিওলমুং এর জায়গায় সে নিজেই মাতাল হয়ে যায়, যার ফলে মিওলমুং খুব সহজেই তার মাইন্ড রিড করে ফেলে এবং সে ইয়ন্তাকের ভাইকে তার মাইন্ডের মধ্যে জমে থাকা সমস্ত কথা বলে দেয়, যা শুনে তো ইয়ন্তাকের ভাই মিওলমুং এর উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তাই সে সময় মিওলমুংকে বলে, তুমি আমার টেস্টে পাশ করে গেছো, আজ থেকে আমার বোনের সমস্ত দায়িত্ব তোমাকে দিলাম, তুমি আমার বোনকে দেখে শুনে রেখো। এই কথাটি বলে ইয়ন্তাকের ভাই সেখান থেকে চলে যায়। ইয়ন্তাকের ভাই সেখান থেকে চলে গেলে মিওলমুং ইয়ন্তাককে বলে, এই পৃথিবীতে মনে হয় তোমার ভাইকেই তুমি সব থেকে বেশি ভালোবাসো। যা শুনে ইয়ন্তাক তাকে জানায়, তুমি আমার ভাইয়ের দিকে ভুলেও নজর দেবে না। কিছুক্ষণ পর ইয়ন্তাক ঘুমানোর আগে মিওলমুংকে বলে, তুমি লাইটটি অফ করে ঘুমাতে যাও, কিন্তু মিওলমুং তাকে জানায়, আমি কখনোই ঘুমাই না, আর যেহেতু আমি বই পড়ছি তাই লাইটগুলো অফ করতে পারবো না। কিন্তু সে কিছুক্ষণ পর দেখতে পায় লাইটগুলো থাকার কারণে ইয়ন্তাকের ঘুম আসছে না, তাই সে লাইটগুলো অফ করে নিজেও ঘুমানোর চেষ্টা করে। পরের দিন নাস্তা করার সময় ইয়ন্তাক বলে, আমাদের নিজেদের মধ্যে একটি কন্টাক্ট তৈরি করা দরকার। তার মধ্যে প্রথমটি হলো, তোমার কাছে আমি পৃথিবী ধ্বংস করার জন্য উইশ করব, আর দ্বিতীয়টি হলো, আগামী 100 দিনের মধ্যে আমার যাতে কোনো ব্যথা না হয় সেই বিষয়টি তুমি লক্ষ্য রাখবে, আর তৃতীয়টি হলো, আমি যদি পৃথিবী ধ্বংসের উইশ না করি তাহলে আমার সব থেকে প্রিয় মানুষটি মারা যাবে। এই পয়েন্টটি লেখার সময় ইয়ন্তাক ভাবে, আমি যদি উইশটি না করি তাহলে আমার ভাই মারা যাবে, আর যদি উইশটি করি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার ভাই তো এমনিতেই মারা যাবে, আর এই বিষয়টি তো আমার মাথায় আসেনি। যা শুনে মিওলমুং তাকে বলে, এই চিন্তাটি তো তোমার আগে করা উচিত ছিল, তুমি কি জানতে না এই সম্পূর্ণ পৃথিবীর মধ্যে তোমার ভাইও আসে? এইসব কথা শুনে তো ইয়ন্তাক অনেকটাই চিন্তায় পড়ে যায়, তাই সে অফিসে যাওয়ার পর কাজ করা বাদ দিয়ে এই সব বিষয় চিন্তা করছিল, কিন্তু সে এই সময় দেখতে পায় তার ল্যাপটপে আপনা আপনি কিছু টাইপিং হচ্ছে, যেখানে লেখা ছিল, তোমার গ্যাসের চুলা অনেকক্ষণ যাবৎ চলছে, এটাকে বন্ধ কি করে করে। এরপর সে যখন এটিএম এর টাকা তুলতে যায় তখন সেখানে লেখা ওঠে, তোমার গ্যাসের বিল কিন্তু অনেকটা এসে যাবে, তুমি আমাকে তাড়াতাড়ি বলো এটাকে কি করে বন্ধ করে। যা শুনে ইয়ন্তাক দৌড়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মিওলমুং চুলাটি অফ করে সেখানে একটি নোট রেখে গেছে, যেখানে লেখা ছিল, তুমি আমাকে পরে থ্যাংক ইউ বলে দিও। যা দেখে ইয়ন্তাক ভাবে, তাহলে আমাকে ডাকার মানে কি ছিল। এ সময় ইয়ন্তাকের কাছে তার এক কলিগের ফোন চলে আসে, যেখানে সে তাকে কোনো এক ব্যক্তির ফিউরালে যাওয়ার কথা বলছিল। পরের সিনে ইয়ন্তাককে একটি লেখকের দাদার ফিউরালে দেখানো হয়, যেখান থেকে ফেরার সময় তার সাথে প্রধান দেবতার ধাক্কা লাগে। এ সময় তার মনে পড়ে সে তার মা বাবার ফিউরালে মিওলমুংকে দেখেছিল। ইয়ন্তাক যখন বাসের জন্য ওয়েট করছিল তখন সেখানে প্রধান দেবতা চলে আসে। সেই ইয়ন্তাকের হাতের সুতা দেখে বলে, এটি দেখতে অনেকটা সুন্দর, আপনি এটি কোথা থেকে নিয়েছেন? ঠিক এ সময় সেখানে মিওলমুং আসে এবং ইয়ন্তাককে তার সাথে যেতে বলে। ইয়ন্তাক এ সময় তাকে বলে, আমার এখন মনে পড়ে গেছে, আমার মা বাবার ফিউরালে আমি তোমাকে দেখেছিলাম, তখন সেখানে অন্য একটি মানুষেরও ফিউরাল হচ্ছিল, আর যে ফিউরালটিতে তুমি এসেছিলে। কিন্তু মিওলমুং তো এই কথাটিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। যা শুনে ইয়ন্তাক বলে, আমি স্পষ্ট তোমাকে দেখেছিলাম, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অনেক কান্না করছিলে। আর এই কথাটি শুনে তো প্রধান দেবতাও হেসে দেয়, কিন্তু মিওলমুং বলে, এটা সম্ভবই না, কারণ আমি কখনোই কান্না করি না। কিছুক্ষণ পর সেখানে একটি বাস চলে আসে, আর এই বাসের মধ্যে উঠে প্রধান দেবতা সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে ইয়ন্তাক মিওলমুং এর সাথে ওই দিনটির ব্যাপারে কথা বলছিল। এ সময় সে মিওলমুংকে বলে, তুমি ওই দিন এতটা কান্না করছিলে কেন? ইয়ন্তাকের এতটা জোরাজোরিতে মিওলমুং শেষ পর্যন্ত বলে, ওই দিন আমার মায়ের মতো কেউ মারা গিয়েছিল। যা শোনার পর তো ইয়ন্তাক তাকে টিজ করা শুরু করে এবং তাকে বারবার বলে, তার মানে তুমি সত্যি সত্যি কান্না করছিলে। কিন্তু মিওলমুংকে টিজ করা এখানেই শেষ হয় না। পরের দিন যখন তার প্রধান দেবতার সাথে দেখা হয় তখন সে তাকে বলে, তার মানে আমি যেদিন মারা গিয়েছিলাম সেদিন তুমি এতটা কান্না করেছিলে? আমি তো এই কথাটি জানতামই না, তুমি কান্না করতেও পারো।
তাই এরপর যখন আমি আবার মারা যাব তখন কিন্তু তুমি কান্না শুরু করে দিও না। এইসব উস্কানিমূলক কথা শুনে তো মিয়লমুং অনেকটাই রেগে যায়, তাই সে অনেকটা জোরে ইয়ন্তাকের নাম নেয়। এদিকে ইয়ন্তাক যখন অফিসে ছিল তখন তার একজন কলিগ তাকে অনেকগুলো কাগজ টাইপিং করতে দেয়। এতগুলো কাগজ টাইপিং করতে হবে দেখে সে তার সিইওর সাথে কথা বলতে যায়, কিন্তু সে অফিসে গিয়ে দেখে সিইওর টেবিলে মিয়লমুং বসে আছে। মিয়লমুংকে দেখে ইয়ন্তাক বলে, তোমার কারণে আমাকে এতগুলো কাজ দেওয়া হয়েছে, তাই তুমি এখন আমাকে টাইপিং করতে হেল্প করো। উত্তরে মিয়লমুং তাকে বলে, আমি টাইপিং করতে পারি না। যা শুনে ইয়ন্তাক তাকে বলে, তখন তো আমার ল্যাপটপে আমার বাড়িতে বসেই টাইপিং করছিলে, কিন্তু এখন তোমার ওই নিনজা টেকনিক কোথায় গেল? এর কিছুক্ষণ পর ইয়ন্তাক তাকে বলে, আমি যে তোমাকে ফিউরালে দেখেছিলাম এই বিষয়টি আমার মনে ছিল না, কিন্তু ওই বাস্তবের মেয়ের সাথে যখন আমার ধাক্কা লাগলো তখন আমার সবকিছু ক্লিয়ার মনে পড়ে গেল। যা শোনার পর মিয়লমুং তখনই প্রধান দেবতার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে, আপনি মনে হয় ইচ্ছে করে ইয়ন্তাককে ওই সব ভীষণ দেখিয়েছেন। উত্তরে প্রধান দেবতা তাকে বলে, ইয়ন্তাকের জন্য তোমার ফিলিংস দিন দিন বেড়ে যাচ্ছে, তুমি ইদানিং ইয়ন্তাকের কোনো কষ্টই সহ্য করতে পারছো না। তুমি ইয়ন্তাককে এতটাই পছন্দ করতে শুরু করেছো যে তুমি তাকে কখনোই মরতে দেবে না। যা শুনে মিয়লমুং তাকে বলে, ইয়ন্তাকের ভাগ্যে মৃত্যু নিশ্চিতভাবে লেখা আছে, তাই আমি তার মৃত্যু কেন আটকাবো? প্রধান দেবতা এবার বলে, কারণ তুমি ইয়ন্তাককে পছন্দ করতে শুরু করেছো। আর এই কথাটি শুনে মিয়লমুং সেখান থেকে রেগে বাড়িতে চলে আসে, যেখানে এসে সে ইয়ন্তাককে বলে, খুব শীঘ্রই 24 ঘন্টা হতে চলেছে, আর এই সময়ের মধ্যেই তোমাকে তোমার হাতের সুতাটি রিচার্জ করতে হবে, কিন্তু আমি আর এখন এই সুতাটি রিচার্জ করতে পারবো না, তাই তুমি আমাকে তোমার ইচ্ছেটি কনফার্ম করে দাও, যাতে আমি তোমার ইচ্ছেটি পূরণ করে চলে যেতে পারি। এরপর তুমি মারা যাও বা বেঁচে থাকো, এতে আমার কিছুই যায় আসে না। যা শুনে তো ইয়ন্তাক কিছুই বুঝতে পারছিল না মিয়লমুং হঠাৎ করেই তার সাথে এমন কেন করছে। ঠিক এ সময় ইয়ন্তাকে টিউমারের ব্যথা শুরু হয়ে যায়, যার ফলে সে ব্যথার কারণে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং সে মিয়লমুংকে বলে, তুমি তাড়াতাড়ি করে তোমার হাতটি দাও, কিন্তু মিয়লমুং এর সময় ইয়ন্তাকের হাতটি স্পর্শ করছিল না। সে সময় ইয়ন্তাককে বলছিল, আগে তুমি তোমার উইশ কনফার্ম করো, কিন্তু ইয়ন্তাকও অনেকটা জেদি ছিল। সে সময় অনেকটা ব্যথা পাওয়ার পরও মিয়লমুং এর কাছে কোনো উইশ করছিল না। যাকে এতটা কষ্ট পেতে দেখে মিয়লমুং এর শেষ পর্যন্ত দয়া হয়, যার ফলে সে ইয়ন্তাকের হাতটি ধরে তার সুতাটিকে রিচার্জ করে দেয়। এরপর সে ইয়ন্তাককে বলে, তোমার কি নিজের প্রতি কোনো দয়া হয় না? এরপর থেকে আমি তোমাকে এতটা কষ্ট দেব যে তুমি নিজেই এই পৃথিবীকে ধ্বংস করার উইশ করবে। ইয়ন্তাক এবার তাকে বলে, তুমি তো তোমার প্ল্যানটি বললে, এবার তুমি আমার প্ল্যান দেখো। এই কথাটি বলার পর সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে দেয়, যা দেখে মিয়লমুং তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি করছিলে? উত্তরে ইয়ন্তাক তাকে বলে, আমি জানতাম তুমি আমাকে কখনোই মরতে দেবে না, কারণ আমি যদি মারা যাই তাহলে তুমি এই পৃথিবীকে কখনোই ধ্বংস করতে পারবে না, তাই আমি ঠিক করেছি আমি তোমাকেই সব থেকে বেশি পছন্দ করা শুরু করব। তুমি যদি আমার সব থেকে পছন্দের মানুষ হও তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। যা শুনে মিয়লমুং তাকে বলে, ওকে ঠিক আছে, তুমি আমাকে এতটা পছন্দ করো যাতে আমার জন্যই তুমি এই পৃথিবীকে ধ্বংস করার উইশ করতে পারো। এখানে কথাগুলো কনফিউজিং মনে হতে পারে, বিষয়টা ক্লিয়ার করছি। মিয়লমুং যদি ইয়ন্তাকের সব থেকে প্রিয় মানুষ হয় তাহলে ইয়ন্তাক পৃথিবী ধ্বংসের উইশটি না করলে মিয়লমুং মারা যাবে, যার ফলে ইয়ন্তাক এবং এই পৃথিবীটি বেঁচে যাবে। আর এই প্ল্যানটি ইয়ন্তাক করেছে, কিন্তু মিয়লমুং এর মতে ইয়ন্তাক যদি সত্যি তাকে সব থেকে বেশি পছন্দ করে থাকে তাহলে সে কখনোই চাইবে না মিয়লমুং মারা যাক, যার ফলে তাকে বাধ্য হয়ে পৃথিবী ধ্বংসের উইশ করতে হবে। আর এই প্ল্যানটি হলো মিয়লমুং এর। সো চেষ্টা করেছি বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ইয়ন্তাক সেখান থেকে চলে যাওয়ার সময় মিয়লমুংকে বলে, তুমি আমার সাথে আজ যা করলে তা আমি কখনোই ভুলবো না। এর কিছুক্ষণ পর ইয়ন্তাক ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে সময় মিয়লমুংকে বলে, তুমি তো কখনোই ঘুমাও না, অন্তত আমার সাথে ঘুমানোর একটু নাটক তো করতে পারো। উত্তরে মিয়লমুং তাকে বলে, কোনো মানুষ আমার সাথে থাকতে পারবে না, আর এই বিষয়টি কখনোই সম্ভব না। কিন্তু ইয়ন্তাক তাকে জানায়, আমি তো তোমার সাথেই থাকবো। পরের সিনে তাদেরকে বেডের মধ্যে দেখানো হয়, যেখানে তারা দুজনেই ঘুমানোর চেষ্টা করছিল। ইয়ন্তাক তো ওই সময় খুব অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু মিয়লমুং এর সময় ইয়ন্তাককে ঘুমাতে দেখে তাকে টাচ করার চেষ্টা করে। ঠিক এ সময় তার প্রধান দেবতার কথা মনে পড়ে যায়, যে তাকে ইয়ন্তাকের ব্যাপারে বারবার সাবধান করেছিল। যে বিষয়টি মনে করে সে ইয়ন্তাকের থেকে হাতটি দূরে সরিয়ে নেয়। পরের দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় মিয়লমুং সকল মানুষের মাইন্ড রিড করার চেষ্টা করছিল, যেখান থেকে সে জানতে পারে প্রতিটি মানুষই একে অপরের নামে অভিশাপ দিচ্ছে। যা শুনে সে বলে, এই পৃথিবীর মানুষেরা আমার দয়া ডিজার্ভ করে না, তারা একে অপরের চিন্তা না করে সব সময় নিজেকে নিয়ে চিন্তা করে।
মিয়লমুং যখন এই সব কিছু ভাবছিল তখন সেখানে একটি মহিলা চলে আসে, যে মিয়লমুংকে বলে এই পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে। তার কারণ হলো আমরা প্রতিনিয়ত অনেক পাপ কাজ করছি, তাই যদি আমরা এখন থেকেই ভালো কাজ করা শুরু করি তাহলে পরবর্তী জন্মে একটি ভালো জীবন পাবো। এই কথা শুনে মিয়লমুং তাকে বলে পরবর্তী জন্ম বলতে কোনো জীবন হয় না, তাই যত ভালো কাজ করার এই জন্মেই করে ফেলুন। পরের সিনে আমরা ইয়ন্তাককে দেখতে পাই যে ইন্টারনেটে সার্চ করছিল হাউ টু ফল ইন লাভ। সেখানে সে বিভিন্ন মানুষের অনেকগুলো কমেন্টস দেখতে পায়। এই সমস্ত কমেন্টস পড়ার পর সে আরো কনফিউজড হয়ে যায়। এ সময় সে তার বান্ধবীর লেখা একটি নভেল দেখতে পায়, যে নভেলের নাম ছিল 101 ওয়েজ টু ফল ইন লাভ। যা দেখার পর সে তখনই তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। সে এবার তার বান্ধবীকে বলে, আমি একটি মানুষকে পছন্দ করতে চাই, তুমি আমাকে এর জন্য কিছু নিনজা টেকনিক বলো। যা শুনে তো তার বান্ধবী তাকে অনেকগুলো প্রশ্ন করে। সে সময় মিয়লমুং এর সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়। যা শুনে ইয়ন্তাক তাকে জানায়, আমি তোমাকে 3 মাস পর সমস্ত কিছু বলে দেব, কিন্তু এখন আমাকে ওই ছেলেটিকে নিয়ে কোনো প্রশ্ন করো না। জিনায় সময় তাকে বলে, তুমি প্রতিদিন ঘুমানোর আগে যে মানুষটিকে পছন্দ করতে চাও তার ছবি দেখে ঘুমাবে, আর এই কাজটি প্রতিদিন করলে তুমি খুব সহজেই তাকে লাইক করতে শুরু করবে। আর এই কাজটি করার পর সে যদি তোমার ড্রিমে আসে তাহলে বুঝবে তুমি তাকে পছন্দ করে ফেলেছো। তাই বলে আপনারা আবার এইসব নিনজা টেকনিক ট্রাই করতে যায়েন না। সে যাই হোক, ইয়ন্তাক তো জিনার কথা শুনে তার পরবর্তী স্টেপের জন্য আইডিয়া পেয়ে গিয়েছিল। ইয়ন্তাক যখন বাড়ি যাচ্ছিল তখন তাকে কোম্পানি দেওয়ার জন্য মিয়লমুং চলে আসে। তারা দুজনের সময় হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে আসতে থাকে। মিয়লমুং এর সময় ইয়ন্তাককে বলে, আজকে আমি সারাদিন বিভিন্ন মানুষের মাইন্ড রিড করেছি, যা থেকে আমি জানতে পেরেছি এই পৃথিবীর সকল মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি চাই তুমি আমাকে নিজের থেকেও বেশি পছন্দ করতে শুরু করো, যাতে তুমি আমার জন্য এই পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিতে পারো। এর কিছুক্ষণ পরই তারা দুজনেই বাড়িতে চলে আসে। ইয়ন্তাক বলে, তোমাকে আজকে আমি ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে আসতে হবে। পরের সিনে তাদের দুজনকে ইয়ন্তাকের স্বপ্নের মধ্যে দেখানো হয়। সে সময় মিয়লমুংকে নিয়ে তার বিভিন্ন প্রিয় জায়গায় যাচ্ছিল, আর এই সমস্ত টেকনিকগুলো সে ইন্টারনেট থেকে পড়েছিল। কিন্তু এত সব কিছু করার পরও সে মিয়লমুংকে পছন্দ করতে পারছিল না। তাই সে সময় ভাবে এই সমস্ত নভেল তো কোনো কাজেরই না। এর কিছুক্ষণ পর সে মিয়লমুংকে বলে, তাহলে তুমি আমাকে তোমার মাইন্ডের মধ্যে নিয়ে চলো। পরের সিনে তাদের দুজনকে মিয়লমুং এর মাইন্ডে দেখানো হয়। এ সময় আমরা দেখতে পাই মিয়লমুং যেখানে যেখানে পা রাখছিল সেই জায়গাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল। এর মানে হলো মিয়লমুং এর জীবনে কালারফুল বলতে কোনো কিছুই ছিল না। যে সমস্ত বিষয় দেখার পর ইয়ন্তাক অনেকটা শকড হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে মিয়লমুং এর দিকে এগিয়ে যাওয়া শুরু করে। সে যখন মিয়লমুং এর দিকে এগিয়ে যাচ্ছিল তখন সম্পূর্ণ বাগানটি আবার নতুন করে জীবন ফিরে পাচ্ছিল। সে এবার মিয়লমুং এর কাছাকাছি এসে তার হাতটি ধরার চেষ্টা করে, কিন্তু মিয়লমুং সেখান থেকে তার হাতটি দূরে সরিয়ে নেয় এবং ইয়ন্তাককে নিয়ে তার মাইন্ড থেকে বাইরে চলে আসে। পরের দিন সকালে ইয়ন্তাক মিয়লমুংকে বলে, গতকালকে ড্রিমের জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। যা শুনে মিয়লমুং তাকে বলে, তোমার কি যোগ্যতা আছে আমাকে মাফ করার? উত্তরে ইয়ন্তাক তাকে বলে, আমার যোগ্যতা হলো আমি তোমাকে পছন্দ করতে চাই। কিছুক্ষণ পর মিয়লমুং প্রধান দেবতার সাথে এই সমস্ত বিষয় শেয়ার করছিল। প্রধান দেবতার সময় বলে, তুমি যতই চেষ্টা করো ইয়ন্তাককে তুমি কখনোই ইগনোর করতে পারবে না। এদিকে ইয়ন্তাকের ভাই তার কাছে কিছু টাকা চাচ্ছিল। যা শুনে ইয়ন্তাক তাকে বলে, তুমি এই সমস্ত আজে বাজে খরচ করা কবে বন্ধ করবে? তুমি কি আমার মৃত্যুর পরও এইরকমই থাকবে? যা শুনে ইয়ন্তাকের ভাই তার উপর অনেকটাই রেগে যায় এবং সে তাকে বলে, তুমি আমার দায়িত্ব নিয়ে মনে হয় অনেকটা মহৎ হয়ে গেছো। এই সমস্ত কথা বলে সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ইয়ন্তাক এবং মিয়লমুংকে একসাথে দেখানো হয়। মিয়লমুং এর সময় ইয়ন্তাককে বিভিন্ন কথা বলে ছোট করার চেষ্টা করছিল। যা শুনে ইয়ন্তাক তাকে বলে, আমি চাই তুমি খুব শীঘ্রই মারা যাও। উত্তরে মিয়লমুং তাকে জানায়, আমার যদি মৃত্যু হতো তাহলে আমি অনেক আগেই মারা যেতাম। এই সমস্ত কথা বলে মিয়লমুং সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মনে মনে বলছিল, পৃথিবীতে এতগুলো মানুষ আছে কিন্তু তুমি এদের থেকে আলাদা নও, আমার কাছে তোমার কোনো ইম্পর্টেন্স নেই। অন্যদিকে ইয়ন্তাকের কাছে হসপিটাল থেকে একটি কল চলে আসে, যেখানে তাকে বলা হয় তার ভাইয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যা শুনে ইয়ন্তাক দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে যায়। যেখানে গিয়ে সে তার ভাইয়ের কিছু কথা শুনতে পায়, যে তার বন্ধুকে বলছিল, আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার বোন নিশ্চয়ই আমাদের কিছু টাকা দেবে। কিন্তু সে সময় দেখতে পায় তার বোন তার সমস্ত কথা শুনে ফেলেছে। তাই সে তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু যেতে থাকে। ইয়ন্তাকের পিছু পিছু যাওয়ার সময় তার সাথে ইয়ন্তাকের ডক্টরের দেখা হয়, যে তাকে ইয়ন্তাকের কন্ডিশনের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়।
এদিকে হসপিটালের বাইরে ইয়ন্তাকের সাথে মিয়লমুংয়ের দেখা হয়। মিয়লমুং এখানে ওই ক্রিমিনালের সাথে দেখা করতে এসেছিল। তারা যখন কথা বলছিল ঠিক এ সময় ওই ক্রিমিনালটি নাইফ দিয়ে মিয়লমুংয়ের ওপর আক্রমণ করে, যা দেখে ইয়ন্তাক মিয়লমুংকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে। কিন্তু মিয়লমিউং ওই ক্রিমিনালের নাইফটি ধরে ফেলে এবং সে ইয়ন্তাককে সেভ করে নেয়। মিয়লমুং ওই ক্রিমিনালটির নাইফ ধরে তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, কিন্তু ক্রিমিনালটি আবারও মিয়লমুংয়ের ওপর আক্রমণ করতে আসে, যা দেখে মিয়লমুং ওই ক্রিমিনালটিকে হিপনোটাইজ করে ফেলে এবং এর ফলে সে নিজেই সুসাইড করে নেয়। এত সবকিছু ঘটে যাওয়ার ফলে ইয়ন্তাক সহ সেখানে থাকা সবাই অনেকটা শকড হয়ে যায়। ইয়ন্তাক এবার মিয়লমুংয়ের হাতের ক্ষতটির জন্য অনেকটাই অস্থির হয়ে পড়ে, কিন্তু সে দেখতে পায় মিয়লমুংয়ের ক্ষতটি আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। মিয়লমুং এবার ইয়ন্তাককে তার সামনে চলে আসার জন্য অনেকটাই বকাবকি করতে থাকে। সে এবার ইয়ন্তাককে বলে, তুমি তো এটাই চাইছিলে আমি খুব তাড়াতাড়ি মারা যাই, তাহলে তুমি আমাকে বাঁচাতে আসলে কেন? উত্তরে ইয়ন্তাক জানায়, আমি এই সবের কিছুই বলতে পারবো না, কিন্তু আমার কাছে তখন যা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি। অন্যদিকে ওই ক্রিমিনালটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হসপিটালের সবাই তো কিছুই মনে করতে পারছিল না এই ক্রিমিনালের অবস্থা এমন কি করে হলো। এর কারণ হলো মিয়লমুং সকলের স্মৃতি মুছে দিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে ইয়ন্তাকের ভাই চলে আসে, কারণ সে তার বোনের ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছিল। তার বোন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মিয়লমুংকে বলে, তুমি আমার বোনের অসুস্থতার ব্যাপারে কবে থেকে জানতে? উত্তরে মিয়লমুং তাকে জানায়, আমি তো শুরু থেকেই সবকিছু জানি। যে কথাটি শোনার পর ইয়ন্তাকের ভাই তার উপর অনেকটাই ইমপ্রেস হয়ে যায়, যার ফলে সে মিয়লমুংয়ের হাতে ইয়ন্তাককে তুলে দেয় এবং সে বলে, আমার বোনকে তুমি দেখে রেখো। এই কথাটি বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে ভাবে, এখন থেকে আমাকে একটি দায়িত্ববান ভাই হতে হবে, আমি আমার বোনকে আর কষ্ট পেতে দেব না। এই সমস্ত চিন্তা করে সে একটি দোকানে পার্ট টাইম জবের জন্য যায় এবং সে দোকানটিতে কাজও পেয়ে যায়। অন্যদিকে মিয়লমুং বসে বসে ওই ঘটনাটি আবারও রিভাইন্ড করে দেখছিল, যেখানে সে ভাবছিল ইয়ন্তাক আমাকে কেন বাঁচালো। ঠিক এ সময় সেখানে প্রধান দেবতা চলে আসে এবং সে মিয়লমুংকে বলে, কিন্তু তুমি ইয়ন্তাককে কেন বাঁচিয়েছ? উত্তরে মিয়লমুং জানায়, আমি ইয়ন্তাককে নয় বরং সে আমাকে বাঁচিয়েছে। যা শুনে প্রধান দেবতা বলে, তুমি তো বাহানা অনেক ভালো দিতে পারো। কিছুক্ষণ পর মিয়লমুং ইয়ন্তাকের কাছে গিয়ে তার সামনে চলে আসার কারণ জিজ্ঞেস করে। জবাবে ইয়ন্তাক জানায়, এই কথাটির উত্তর আমি নিজেও জানি না, কিন্তু তুমি যদি উত্তরটি জানতে চাও তাহলে আশেপাশে গিয়ে বিভিন্ন মানুষকে অবজার্ভ করতে পারো। ইয়ন্তাক তো মিয়লমুংকে আশেপাশের মানুষদের অবজার্ভ করতে বলেছিল, কিন্তু মিয়লমুং তো ইয়ন্তাককে অবজার্ভ করা শুরু করে। ইয়ন্তাক যেখানে যেখানে যাচ্ছিল মিয়লমুংও তার পিছু পিছু যাচ্ছিল। ইয়ন্তাকের অফিসে গিয়ে তো মিয়লমুং তাকে অনেকটাই জ্বালাতন করা শুরু করে। সে একবার ইয়ন্তাকের কাছে এসে বলে, স্ট্যাপলিং করার সময় আমার হাতে পিন পড়ে গেছে, তাই তুমি এখানে ব্যান্ডেজ করে দাও। ইয়ন্তাক তো মিয়লমুংয়ের এমন বাচ্চাদের মতো ব্যবহারে অনেকটাই বিরক্ত হয়ে যায়, কারণ মিয়লমুংয়ের যে কোনো কাটা স্থান নিজে নিজেই ঠিক হয়ে যায়। তারপরও সে ইয়ন্তাককে ডিস্টার্ব করার জন্য এমনটা করছিল। বাড়িতে ফেরার সময় ইয়ন্তাক মিয়লমুংকে বলে, তুমি কি আগামীকাল আমার অফিসে আসবে? একটি 3 বছরের বাচ্চাও তোমার থেকে অনেকটা ভালো ব্যবহার করে। ঠিক এই সময় মিয়লমুং ইয়ন্তাকের জন্য একটি সিট ম্যানেজ করে দেয় এবং সে বলে, দেখেছো আমি তোমাকে অবজার্ভ করেছি, আমি বুঝতে পেরেছিলাম তুমি অনেকটাই ক্লান্ত হয়ে আছো। সিটটি পাওয়ার কারণে ইয়ন্তাক তো অনেকটাই খুশি হয়ে যায়। পরের সিনে মিয়লমুং ইয়ন্তাককে নিয়ে একটি সমুদ্রের পাড়ে চলে আসে। ইয়ন্তাক তো এখানে এসে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এটি ছিল তার সব থেকে প্রিয় জায়গা, যেখানে সে আসার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখত। এ সময় তারা দুজন এখানে একটি সুন্দর মুহূর্ত কাটায়। পরের দিন ইয়ন্তাক যখন অফিস থেকে বাড়িতে আসে তখন সে দেখতে পায় মিয়লমুং কোনো একটি জায়গায় যাচ্ছে, যা দেখে সে মিয়লমুংকে বলে, আমিও তোমার সাথে যাব। কিছুক্ষণ পর তারা দুজনে একটি গ্রামে চলে আসে, যেখানে অত্যন্ত প্রাচীন একটি অনুষ্ঠান হচ্ছিল। ইয়ন্তাক এই অনুষ্ঠানটি দেখে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে সবসময় এই অনুষ্ঠানটি টিভিতে দেখত, কিন্তু বাস্তবে এই প্রথমবার দেখার সুযোগ হয়েছে। পরের সিনে তাদের দুজনকে বাড়িতে দেখানো হয়, যেখানে ইয়ন্তাক বলছিল, আমি আর এখানে ঘুমাবো না, কারণ আমি এখানে ঘুমালে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। যা শুনে মিয়লমুং তাকে বলে, তুমি যদি এখানে না ঘুমাও তাহলে আমি তোমার বাড়িটিকে ডিসঅ্যাপিয়ার করে দেব। এই কথাটি শোনার পর ইয়ন্তাক চুপ করে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিয়লমুং প্রধান দেবতার সাথে দেখা করতে যায়, যেখানে সে তাকে বলছিল, ইয়ন্তাক বড়ই অদ্ভুত, সে চায় আমি তাকে পছন্দ করি। উত্তরে প্রধান দেবতা তাকে বলে, তুমিও তো কম যাও না, তোমাদের জুটি মনে হয় ভালোই মানাবে। অন্যদিকে ইয়ন্তাক তার বান্ধবীর সাথে একটি ক্যাফেতে যায়, যেখানে সে দেখতে পায় তার ভাই একটি ওয়েটারের কাজ করছে, যা দেখে তো সে অনেকটাই অবাক হয়ে যায়। তাই সে তার ভাইকে বলে, তুমি এই কাজটি ছেড়ে দাও। কিন্তু ইয়ন্তাকের ভাই তাকে জানায়, আমি এখন থেকে একটি দায়িত্ববান ভাই হতে চাই, আমি আর তোমাকে কোনো টেনশন
দর্শন করতে দেব না। রাতের বেলা ইয়ন্তাক যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় মিওলমুং তাকে এগিয়ে নিতে এসেছে। মিওলমুং এ সময় তাকে বলে, তোমাকে নিয়ে আমার অনেকটা চিন্তা হচ্ছিল, কারণ তুমি আমার কাছে অনেক স্পেশাল। যা শুনে ইয়ন্তাক তাকে জানায়, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো? জবাবে মিওলমুং বলে, যাতে তুমি হাসি খুশি থাকতে পারো। পরের দিন ইয়ন্তাক তার ভাইকে নিয়ে হসপিটালে যায়, কারণ সে ভাবছিল তার যেহেতু ব্রেন টিউমার হয়েছে এই রোগটি তার ভাইয়েরও হতে পারে। তাই সে তার ভাইয়ের বিভিন্ন টেস্ট করাচ্ছিল। এর কিছুক্ষণ পর সেখানে মিওলমুং চলে আসে। ইয়ন্তাকের ডাক্তার মিওলমুংকে দেখে বলে, এটি কি তোমার ছোট ভাই? ছেলেটিকে দেখতে অনেকটা কম বয়সী মনে হচ্ছে। এরপর সে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এটি মনে হয় তোমার বয়ফ্রেন্ড। এখন তো আবার নতুন যুগ চলে এসেছে, মেয়েরা তাদের থেকে ছোট বয়সী ছেলেদের ডেট করে। এ সময় এখানে ইয়ন্তাকের ভাই চলে আসে এবং সে মিওলমুংকে বলে, তুমি তোমার চুলের রং কবে পরিবর্তন করলে? কথাটি শুনে তো ইয়ন্তাক অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ যাবৎ ডাক্তার মিওলমুংকে ইয়ন্তাকের থেকে ছোট বলছিল, এখন আবার তার ভাই বলছে মিওলমুং তার চুলের রং পরিবর্তন করেছে। কিন্তু এর সমস্ত কিছু ইয়ন্তাক দেখতে পাচ্ছে না। হসপিটাল থেকে চলে যাওয়ার সময় ইয়ন্তাকের ভাই তাদের দুজনের সাথে একটি সেলফি তোলে, যেখানে মিওলমুংকে অন্য একটি মানুষের মতো দেখাচ্ছিল। গাড়িতে বসে বসে তো ইয়ন্তাক শুধুমাত্র এই ছবিটি দেখছিল এবং সে মিওলমুংকে বলছিল, ছবি দেখে তো তোমাকে চেনাই যাচ্ছে না। এর মানে হলো বিভিন্ন মানুষের কাছে তোমার চেহারা বিভিন্ন রকম, এজন্যই তো ডাক্তার তোমাকে বাচ্চা ছেলে বলছিল। এবং আমার ছোট ভাইয়ের মনে হচ্ছিল তুমি হয়তো তোমার চুল কালার করেছো। যা শুনে মিওলমুং তাকে জানায়, আমার আসল চেহারা শুধুমাত্র তুমিই দেখতে পারো। কথাটি শোনার পর ইয়ন্তাক বলে, এজন্যই মনে হয় তুমি আমার সাথে ইদানিং অনেক ভালো ব্যবহার করছো। পরের দিন ইয়ন্তাক তার বান্ধবীর সাথে একটি ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু সে দেখতে পায় মিওলমুং তার পিছু পিছু সেখানে চলে এসেছে। মিওলমুং ইয়ন্তাককে অন্য একটি ছেলের সাথে দেখে অনেকটাই জেলাস হয়ে যায়। তাই সে ইয়ন্তাকের বান্ধবী এবং ওই ছেলেটিকে অজ্ঞান করে দেয় এবং সে ইয়ন্তাককে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। তারা যখন বাড়িতে যাচ্ছিল তখন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। ইয়ন্তাকের সময় বলে, আমার ভাগ্যটা এরকম, যখনই বৃষ্টি নামে তখন আমার কাছে কোনো ছাতা থাকে না। যা শুনে মিওলমুং তাকে বলে, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেও যেতে পারি। কথাটি বলে সে ইয়ন্তাককে নিয়ে দৌড়াতে শুরু করে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ইয়ন্তাক বলে, তোমার সাথে দৌড়াতে গিয়ে আমি সম্পূর্ণভাবে ভিজে গেছি, তুমি তো চাইলে বৃষ্টিটি বন্ধ করে দিতে পারতে। উত্তরে মিওলমুং বলে, তাহলে তো আর এত মজা হতো না। সিঁড়ির ওপর ওঠার পর ইয়ন্তাক মিওলমুংকে বলে, তুমি কি আমাকে লাইক করতে পারো? মিওলমুং প্রথমে মানা করে দেয়, কিন্তু সে এরপর ইয়ন্তাকের কথায় রাজি হয়ে যায়। প্রধান দেবতা এবার বলে, কোনো সিস্টেমে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটি রিসেট দেওয়া উচিত, আর যদি ঠিক না হয় তাহলে রিপ্লেস করতে হবে। মিওলমুং ইয়ন্তাককে ডেট করতে রাজি হয়ে যায়, কিন্তু সে এরপর ভাবে সেই কাজটি ঠিক করছে না। তাই সেই ইয়ন্তাকের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় এবং সেখান থেকে হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। ইয়ন্তাক তো এসব দেখে কিছুই বুঝতে পারছিল না, মিওলমুং হঠাৎ করেই কোথায় চলে গেল। তাই সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে, কিন্তু সে দেখতে পায় মিওলমুং এর ঘরটিও সেখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। যা দেখার পর সে অনেকটাই আপসেট হয়ে পড়ে। এদিকে মিওলমুংকে প্রধান দেবতার সাথে দেখানো হয়, যেখানে প্রধান দেবতা তাকে নিয়ে ইয়ন্তাকের বিভিন্ন অতীতের স্মৃতি দেখাচ্ছিল এবং তাকে বলছিল, ইয়ন্তাকের জীবনের বিভিন্ন কষ্টের জন্য তুমিই দায়ী। ইয়ন্তাকের প্যারেন্টস তোমার কারণে মারা গিয়েছিল, তাছাড়া তার মাথায় যে টিউমার হয়েছে সেজন্য তুমিই দায়ী। ইয়ন্তাকের এতটা বেদনাদায়ক স্মৃতি দেখে মিওলমুং মনে মনে অনেকটা কষ্ট পায় এবং সে ভাবে, সত্যিই তো আমার জন্য ইয়ন্তাকের এমন অবস্থা হয়েছে। প্রধান দেবতা এবার বলে, তুমি যদি ইয়ন্তাকের জীবনে থাকো তাহলে তাকে আরো কষ্ট করতে হবে, তোমরা দুজন কখনোই একসাথে থাকতে পারবে না। অন্যদিকে অফিস থেকে ফেরার সময় ইয়ন্তাক ভাবছিল তার জীবনের প্রিয় মানুষগুলো সব সময়ই তাকে ছেড়ে চলে গেছে। ঠিক এ সময় সে তার সামনে মিওলমুংকে দেখতে পায়, তাই সে তার কাছে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় ইয়ন্তাকের টিউমারে আবারও ব্যথা শুরু হয়ে যায়, কারণ সে এখনো তার সুতাটিকে রিচার্জ করেনি। ইয়ন্তাককে কষ্ট পেতে দেখে মিওলমুং তার কাছে এসে তার সুতাটিকে রিচার্জ করে দেয়। গাড়িতে যাওয়ার সময় ইয়ন্তাক মিওলমুংকে বলে, তুমি আমাকে কিছু না বলে কিভাবে চলে যেতে পারো? পরের বার অন্তত চলে যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানাটি আমাকে দিয়ে যেও, যাতে আমি তোমাকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। উত্তরে মিওলমুং তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। এরপর সে ইয়ন্তাককে জানায়, আমরা দুজন কখনোই একসাথে হতে পারবো না, তাই আমাদের উচিত এখানেই সবকিছু শেষ করে দেওয়া। এই সমস্ত কথা বলে মিওলমুং ইয়ন্তাককে বাড়িতে পাঠিয়ে দেয়। কথাগুলো শুনে ইয়ন্তাক অনেকটাই কষ্ট পেয়েছিল। অন্যদিকে আমাদের ইয়ন্তাকের বান্ধবী এবং তার কলিগের লাভ স্টোরি দেখানো হয়, যেখানে তারা সামনে গিয়ে হয়তো কাপলস হয়ে যাবে। রাতের বেলা ইয়ন্তাক তার সমস্ত কলিগসদের সাথে ডিনার করছিল। এ সময় তার বস অসুস্থ রোগীদের নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছিল, যে সমস্ত কথা শুনে ইয়ন্তাকের অনেকটাই খারাপ লাগে।
তাই সে তার বসের বিরুদ্ধে প্রতিবাদ করে, যা শোনার পর বস তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু ইয়ন্তাক তার বসকে বলে, আপনি কি আমাকে জব থেকে বের করে দেওয়ার? আমি 3 মাস পর এমনিতেই মারা যাব, কারণ আমার ব্রেন টিউমার হয়েছে। ইয়ন্তাকের টিউমারের কথা শুনে তো তার অফিসের সকল কলিগরা অনেকটাই শকড হয়ে যায়। রাস্তা দিয়ে ফেরার সময় ইয়ন্তাক ভাবে আগে সব সময় মিওলমুং রাস্তা পার হতে তাকে সাহায্য করত। তাই সে সময় বলে, দেখো আমি রাস্তা পার হচ্ছি, তুমি কি এসে আমাকে সাহায্য করবে না? ইয়ন্তাক এতটা ডাকার পরও মিওলমুং তাকে সাহায্য করতে আসে না। এরপর সে বাড়ির ছাদে উঠে বলে, তুমি যদি এখন না আসো তাহলে আমি সত্যি সত্যি এখান থেকে ঝাঁপ দিয়ে দেব। কিন্তু মিওলমুং তারপরও সেখানে আসে না। যে সমস্ত বিষয় দেখার পর ইয়ন্তাক অনেকটা মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। ইয়ন্তাকের ঘুমানোর পর সেখানে মিওলমুং আসে এবং সে তার সুতাটি রিচার্জ করে দেয় যাতে ইয়ন্তাকের কোনো ব্যথা না হয়। তাছাড়া সে ইয়ন্তাকের মাথার নিচে একটি বালিশও রেখে দেয়। এরপর সে একটি স্থানে গিয়ে অনেক মন খারাপ করে বসে থাকে। পরের দিন যখন ইয়ন্তাক ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে মিওলমুং এখানে এসেছিল। তাই সে মনে মনে বলে, তোমাকে যদি আমি সামনে পাই তাহলে মেরেই ফেলবো। তুমি আমাকে কষ্টে রেখে কিভাবে চলে যেতে পারো? এই সমস্ত কিছু ভেবে সে তার হাতের সুতাটি খুলে ফেলে যাতে তার কষ্ট হলে মিওলমুং যেন তার সামনে চলে আসে। কিন্তু দেখা যায় সুতাটি খোলার কারণে তাকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে। অন্যদিকে প্রধান দেবতা মিওলমুংকে বলছিল, তোমার কি মনে হয় তুমি এভাবে বেঁচে থাকতে পারবে? তাই তোমার জন্য ভালো হবে তুমি ইয়ন্তাককে ভুলে যাও। কথাটি শোনার পর মিওলমুং অনেকটাই রেগে সেখান থেকে চলে যায়। যা দেখে প্রধান দেবতা বলে, কোনো বাচ্চা তখনই বড় হয় যখন সে তার বাবা মার বিরুদ্ধে চলে যায়। হসপিটালে ইয়ন্তাকের যখন জ্ঞান ফেরে তখন সে বেড থেকে উঠে মিওলমুংকে খোঁজা শুরু করে। এভাবে খুঁজতে খুঁজতে সে তার সামনে মিওলমুংকে দেখতে পায়, যাকে দেখার পর সে অনেকটা ইমোশনাল হয়ে তাকে হাগ করে নেয়। মিওলমুংকে ফিরে পেয়ে ইয়ন্তাক অনেকটাই খুশি ছিল। এর কিছুক্ষণ পর মিওলমুং বলে, আমার জন্যই তোমার আজ এমন অবস্থা। আমি যতদিন আছি তোমার জীবনের অন্ধকার কখনোই দূর হবে না। উত্তরে ইয়ন্তাক জানায়, আমি কোনো অন্ধকারকে ভয় পাই না, শুধু তুমি আমার সাথে সব সময় থেকো। কথাটি বলার সাথে সাথে ইয়ন্তাক সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। যা দেখে মিওলমুং অনেকটাই শকড হয় এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে ইয়ন্তাককে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ইয়ন্তাককে খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পাই প্রধান দেবতা ইয়ন্তাককে সাবধান করার জন্য নিয়ে এসেছিল। সে সময় তাকে মিওলমুংয়ের থেকে দূরে থাকতে বলে, কিন্তু ইয়ন্তাক প্রধান দেবতার কোনো কথাই রাজি হচ্ছিল না, যার ফলে প্রধান দেবতা বাধ্য হয়ে ইয়ন্তাককে মিওলমুংয়ের কাছে ফিরিয়ে দেয়। তারা দুজন একে অপরকে আবারও দেখতে পেয়ে অনেকটাই খুশি হয়ে যায়। ঠিক এ সময় সেখানে ইয়ন্তাকের ভাই চলে আসে এবং সে নিজের বোনের ঘরের সাথে মিওলমুংয়ের ঘরটি দেখে অনেকটাই শকড হয়ে যায়। মিওলমুং তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ন্তাকের ভাইয়ের মাথায় তো কিছুই ঢুকছিল না, যার ফলে মিওলমুং বাধ্য হয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। রাতের বেলা ইয়ন্তাক ঘুমানোর পর মিওলমুং প্রধান দেবতার কাছে চলে আসে। সে সময় তাকে বলে, তুমি ইয়ন্তাককে একা ছেড়ে দাও। উত্তরে প্রধান দেবতা তাকে জানায়, এখন থেকে আমি আর তোমাদের মাঝে আসবো না। আশা করি তোমরা হাসি খুশি ভাবে জীবন কাটাবে এবং আমাকে ভুল প্রমাণিত করবে। যা শুনে মিওলমুং তাকে বলে, কিন্তু তুমি তো কখনোই ভুল প্রমাণিত হও না। অন্যদিকে ইয়ন্তাক অনেকটা আনন্দের সাথে বিটিএস এর গান শুনছিল। তাকে দেখে এ সময় পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছিল। পরের দিন রাস্তা দিয়ে চলার সময় ইয়ন্তাক মিওলমুংকে বলে, চেরি ব্লসম আমার অনেক ভালো লাগে, কিন্তু আগামী বছর হয়তো আমি চেরি ব্লসম দেখতে পাবো না। কথাটি শোনার পর মিওলমুং টাইম রিভার্স করে চেরি ব্লসমের সময় নিয়ে যায়। যা দেখার পর ইয়ন্তাক অনেকটাই খুশি হয়ে যায় এবং সেখানে লাফালাফি করতে থাকে। তারা দুজন সেখানে সারাদিন অনেকটা মজা করে। তারা যখন বাড়িতে ফিরছিল তখন ইয়ন্তাক দেখতে পায় তার আন্টি কানাডা থেকে ফিরে এসেছে। পরের সিনে তাদের তিনজনকে ইয়ন্তাকের বাড়িতে দেখানো হয়। ইয়ন্তাকের আন্টি এ সময় মিওলমুংয়ের ব্যাপারে জানতে চায় এবং তাকে বলে, এত রাত হয়ে গেছে, তুমি কি তোমার বাড়িতে যাবে না? কথাটি শোনার পর তো ইয়ন্তাক মিওলমুংকে ধাক্কা মেরে মেরে বাড়ি থেকে বের করে দেয়, কারণ সে তার আন্টিকে অনেক ভয় পেত। মিওলমুং এ সময় মনে মনে বলে, আমি তো প্রতিদিন এখানেই থাকতাম, এখন আবার কি হলো? ইয়ন্তাকের সময় মিওলমুংকে তার ফোনটি দিয়ে দেয় এবং তাকে কল করার জন্য বলে। ইয়ন্তাক যখন ঘরে আসে তখন সে দেখতে পায় তার আন্টি অনেকটাই রেগে আছে, কারণ সে ইয়ন্তাকের অসুস্থতার ব্যাপারে সবকিছু জেনে গেছে। তাই সে এই বিষয়টি তাকে না বলার জন্য ইয়ন্তাককে অনেকটাই বকাবকি করছিল। রাতের বেলা ইয়ন্তাক মিওলমুংয়ের সাথে প্রথমবার ফোনে কথা বলছিল। সে সময় মিওলমুংয়ের কাছে একটি সাহায্য চায়।
পরের দিন মিওলমুংকে ডক্টরের গেটআপে দেখানো হয়, যেখানে সে ইয়ন্তাকের আন্টিকে ভরসা দিচ্ছিল এবং সে বলছিল আপনি কোনো চিন্তা করবেন না, ইয়ন্তাককে আমরা সুস্থ করে তুলবো। এই সমস্ত কথা শুনে তো ইয়ন্তাকের আন্টি অনেকটাই খুশি হয়ে যায় এবং সে তাকে বলে তোমার বয়ফ্রেন্ড যে একজন ডক্টর তা তো তুমি আমাকে আগে বলনি। পরের সিনে ইয়ন্তাক মিওলমুংকে সাথে নিয়ে সকলের জন্য শপিং করতে যায়, কারণ সে মৃত্যুর আগে তার পছন্দের মানুষগুলোকে কিছু উপহার দিতে চায়। এরপর তারা দুজন ফটো স্টুডিওতে যায় এবং সেখানে গিয়ে একটি সুন্দর ছবি তোলে, যে ছবিটি ইয়ন্তাক তার ফোনের ওয়ালপেপারে সেট করে নেয়। যে কাজগুলো করতে গিয়ে ইয়ন্তাকের সময় অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরের সিনে মিওলমুং প্রধান দেবতার সাথে দেখা করতে আসে, কিন্তু প্রধান দেবতা তাকে ভেতরে আসতে দেয় না এবং বলে তুমি যা বলবে ওখানে দাঁড়িয়ে থেকেই বলো। মিওলমুং এর সময় তাকে বলে আমি বিভিন্ন বিষয় চিন্তা করতে করতে অনেকটা সময় পার করে দিয়েছি, কিন্তু এখন আর আমি সময় নষ্ট করতে চাই না। কথাগুলো বলে মিওলমুং সেখান থেকে চলে যায়। প্রধান দেবতা মিওলমুংকে ভেতরে আসতে দেয়নি, তার কারণ হলো তার অবস্থার সময় অনেকটাই খারাপ ছিল। অন্যদিকে মিওলমুং দৌড়াতে দৌড়াতে ইয়ন্তাকের বাড়িতে চলে আসে, যেখানে সে ইয়ন্তাককে শেষ পর্যন্ত তার ফিলিংস কনফেস করে। এ সময় আমরা দেখতে পাই ইয়ন্তাকের কাছে আর মাত্র 50 দিন বাকি আছে। মিওলমুং ইয়ন্তাককে তার ফিলিংস কনফেস করে, যা শুনে ইয়ন্তাক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ডেট করি। পরের দিন থেকে ইয়ন্তাক মিওলমুংকে দেখে অনেকটাই লজ্জা পাচ্ছিল। মিওলমুং এবার তাকে বলে আগে তো তুমি লজ্জা পেতে না, তাহলে এখন কেন এমন করছো? কথাটির উত্তর থেকে বাঁচার জন্য ইয়ন্তাক সেখান থেকে উঠে একটি ফুলদানির কাছে চলে যায়। সেখানে গিয়ে সে বলে এই ফুলদানি মনে হয় অনেক দামি। উত্তরে মিওলমুং তাকে জানায় তুমি ফুলদানি থেকে দূরে থাকো, কারণ এটা ভেঙে গেলে তোমাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। কিন্তু ইয়ন্তাক ফুলদানিটি তার হাত থেকে নামাচ্ছিল না। মিওলমুং এবার তাকে বলে তুমি 2 হাত দিয়ে ফুলদানি ধরে আছো, তাছাড়া তোমার পেছনে দেয়াল রয়েছে, তার মানে তুমি আমার থেকে বাঁচার জন্য কিছুই করতে পারবে না। কথাটি শুনে ইয়ন্তাক অনেকটা ভয় পেয়ে যায় এবং সে বলে আমাকে একটি জরুরি কল করতে হবে। এই বলে ইয়ন্তাক সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে তারা সবাই একসাথে ডিনার করছিল। এ সময় ইয়ন্তাকের আন্টি কিছু একটা আনার জন্য রুমের ভেতর যায়। সেখানে গিয়ে সে ইয়ন্তাকের ওই ছবিটি খুঁজে পায়, যেটা ইয়ন্তাক মালা দেওয়ার জন্য তুলেছিল। যে ছবিটি দেখে ইয়ন্তাকের আন্টি অনেকটাই কান্না করে। ইয়ন্তাক তার আন্টিকে এই অবস্থায় দেখে নেয় এবং সে নিজেও কান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা দুজনেই খাবার টেবিলে এসে স্বাভাবিকভাবে খাওয়া শুরু করে। তারা তাদের দুঃখগুলো সবার থেকে লুকিয়ে রাখছিল, কিন্তু মিওলমুং এর সময় সবকিছু বুঝতে পারে। রাতের বেলা ইয়ন্তাক তার মৃত্যুর আগে কি কি কাজ করবে সেই বিষয়ে একটি লিস্ট বানাচ্ছিল। পরের দিন ইয়ন্তাক প্রধান দেবতার সাথে দেখা করতে যায় এবং সে তাকে বলে আমি ভাবতাম দেবতাদের জীবন হয়তো অনেকটা শান্তির হয়, কিন্তু আপনাকে দেখে আমার সম্পূর্ণ ধারণাটি বদলে গেছে। আপনি এই পৃথিবীর ভালোর জন্য এতটা স্যাক্রিফাইস করছেন তা সত্যি অতুলনীয়। যা শুনে প্রধান দেবতা বলে আমি সারা জীবন ধরে যে কথাটি শুনতে চাইছিলাম সেই কথাটি আমি আজ শুনতে পেলাম। এর কিছুক্ষণ পর ইয়ন্তাক তার কলিগদের সাথে দেখা করতে আসে। সে যখন তার একজন ছেলে কলিগের সাথে কথা বলছিল তখন মিওলমুং অনেকটাই জেলাস হয়ে যায় এবং সে ইয়ন্তাককে বলে তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। তারা দুজন চলে যাওয়ার পর ইয়ন্তাকের কলিগরা নিজেদের মধ্যে আলোচনা করে, যেখানে একজন বলছিল ইয়ন্তাকের বয়ফ্রেন্ড কতটা ছোট দেখতে। এই কথা শুনে আরেকজন বলে আমার তো ইয়ন্তাকের বয়ফ্রেন্ডকে অনেকটাই বয়স্ক মনে হলো। তারা তিনজন তো সময় বুঝতেই পারছিল না ইয়ন্তাকের বয়ফ্রেন্ডকে দেখতে কেমন। রাতের বেলা ইয়ন্তাক মিওলমুং এর জন্মদিন পালন করে এবং সে তাকে বলে তোমার জন্মদিন মনে হয় আজ পর্যন্ত কেউ পালন করেনি, তাই আমি তোমার সব জন্মদিন আজকে একসাথে পালন করব। এভাবে আস্তে আস্তে ইয়ন্তাক তার সম্পূর্ণ লিস্ট কমপ্লিট করে ফেলে। এখন শুধুমাত্র ইয়ন্তাকের একটি কাজই বাকি ছিল, আর তা হলো মিওলমুং এর সাথে ব্রেকআপ করা। তাই সে গিয়ে মিওলমুংকে এই কথাটি জানায় এবং তাকে বলে তোমাকে এবং এই পৃথিবীকে বাঁচানোর জন্য শুধু এই উপায়টি আছে, তাই সকলের ভালোর জন্য আমাকে মারা যেতে দাও। যা শুনে মিওলমুং বলে তোমার কি মনে হয় তুমি আমাকে ভুলতে পারবে? উত্তরে ইয়ন্তাক জানায় আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। কথাটি বলে ইয়ন্তাক সকলের থেকে অনেকটা দূরে চলে যায়। যাকে এভাবে যেতে দেখে মিওলমুং অনেকটাই কষ্ট পায়। ইয়ন্তাক তার পরিবারের সবাইকে রেখে একটি সমুদ্রের পাড়ে থাকতে চলে আসে। সে সকলের থেকে দূরে এসেছিল, তার কারণ হলো সবাই যাতে তাকে আস্তে আস্তে ভুলে যায়। সে সকলের থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে নিতে চাইছিল, কিন্তু এখানে এসেও সে তার পরিবারের কথা ভুলতে পারছিল না। তাই সে মন খারাপ করে তার নিয়তিকে দোষারোপ করছিল। ঠিক এ সময় সেখানে মিওলমুং চলে আসে, যাকে দেখে ইয়ন্তাক বলে তুমি কেন আমাকে একা থাকতে দিচ্ছ না? উত্তরে মিওলমুং বলে তুমি সকল দুঃখ কষ্টগুলো নিজের মধ্যে কেন চেপে রাখো? তুমি কি তোমার ইচ্ছেগুলো আমাকে বলতে পারো না? কথাটি শোনার পর ইয়ন্তাক জোরে জোরে কান্না শুরু করে দেয় এবং সে মিওলমুংকে বলে আমি সকলের সাথে বেঁচে থাকতে চাই, আমি এত তাড়াতাড়ি মারা যেতে চাই না। মিওলমুং এবার তাকে সান্ত্বনা দেয় এবং বলে আমি কখনোই তোমাকে মারা যেতে দেব না।
পরের দিন থেকে তারা দুজনেই অনেকটা হাসি খুশি ভাবে সেখানে দিন কাটাতে থাকে। ইয়ন্তাকের সময় তার সারা জীবনের জমিয়ে রাখা কথাগুলো মিওলমুংয়ের সাথে শেয়ার করছিল, আর যে কথাগুলো মিওলমুং অনেকটা মনোযোগ সহকারে শুনছিল। কিছুক্ষণ পর মিওলমুং বলে, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও, কারণ আমি এখন যা তোমাকে দেখাবো সেজন্য তুমি আমাকে মেরেও ফেলতে পারো। এ সময় আমরা দেখতে পাই মিওলমুং ইয়ন্তাকের সমস্ত পরিবারকে এখানে ডেকে নিয়েছিল, যা দেখার পর তো ইয়ন্তাক অনেকটাই অবাক হয়ে যায়। রাতের বেলা ইয়ন্তাকের আন্টি তাদেরকে এখানে ডাকার জন্য মিওলমুংকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ তারা ইয়ন্তাককে নিয়ে অনেকটাই চিন্তিত ছিল। অন্যদিকে প্রধান দেবতার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে মিওলমুং এবং ইয়ন্তাক তার সাথে দেখা করতে যায়। হসপিটাল থেকে ফেরার সময় মিওলমুং বলে, প্রধান দেবতার জীবন এমনই, সে মানুষের জন্যই জন্ম নেয় এবং মানুষের জন্যই মারা যায়, মৃত্যুর পর আবারও সে জন্ম নেয়। এভাবেই তার জীবনটা একটা টাইম লুপের মতো চলতে থাকে। তার এতটা কষ্টদায়ক জীবন দেখে আমার অনেক খারাপ লাগে। অন্যদিকে ইয়ন্তাকের আন্টি তার হাজবেন্ডের সাথে হসপিটালে যায় এবং সেই ইয়ন্তাকের ডাক্তারের সাথে কথা বলতে চায়, যার সাথে সে কিছুদিন আগেই দেখা করেছিল। কিন্তু রিসেপশনিস্ট জানায় এই নামের কোনো ডক্টর আমাদের হসপিটালে নেই, যা শুনে তো ইয়ন্তাকের আন্টি অনেকটাই শকড হয়ে যায়। এর কিছুক্ষণ পর ইয়ন্তাকের কাছে একটি কল আসে, যেখানে তাকে বলা হয় তার আন্টি হসপিটালে ভর্তি আছে। পরের সিনে ইয়ন্তাককে হসপিটালে দেখানো হয়, যেখানে তার আন্টি তার উপর অনেকটাই রাগারাগি করছিল। সে সময় বলে, তুমি আমাকে মিথ্যে কেন বললে? তার মানে ডাক্তার সেদিন আমাকে যা বললো সেই সবকিছু ড্রামা ছিল, তুমি কেন আমাকে সত্য কথা বলছো না? উত্তরে ইয়ন্তাক বলে, আমি কিছুদিন পর মারা যাব, এটাই হলো সব থেকে বড় সত্য। যে কথাটি শুনে তো তার আন্টির অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ন্তাক বাইরে এলে সেখানে প্রধান দেবতাকে দেখতে পায়। সে সময় প্রধান দেবতার কাছে সাহায্য চায় এবং বলে, যত দিন যাচ্ছে সবকিছু আমার জন্য কঠিন হচ্ছে, আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি না। উত্তরে প্রধান দেবতা বলে, আমি তোমার মৃত্যুকে আটকাতে পারবো না, কারণ এটা তোমার ভাগ্যে রয়েছে, কিন্তু আমি তোমার এবং মিওলমুং এর ভাগ্য পরিবর্তন করতে পারি। তোমাদের দুজনের মধ্যকার সমস্ত মেমোরি আমি মুছে দেব, তারপর থেকে তুমি একজন নর্মাল মানুষের মতো ট্রিটমেন্ট নিতে পারবে। এই বিষয়ে তোমার কি মতামত তা আমাকে খুব শীঘ্রই বলতে হবে, কারণ আমার কাছে বেশি সময় নেই। কথাগুলো শোনার পর ইয়ন্তাক এতটাই শক ছিল যে সে তার সিদ্ধান্ত জানাতে পারছিল না। পরের সিনে মিওলমুং একটি লোকের কাছে যায়, যেখানে লোকটি একটি ঘরের মধ্যে আগুন ধরাচ্ছিল। এই লোকটি অনেকগুলো মানুষকে মার্ডার করেছিল, যার ফলে মিওলমুং তাকে বলে, আমি প্রধান দেবতাকে অনেকবার বলেছি তোমার মতো মানুষদের এই পৃথিবী থেকে ভ্যানিশ করে দেওয়া উচিত, কিন্তু প্রধান দেবতা আমার কোনো কথাই শোনে না। এই কথা বলে মিওলমুং লোকটিকে ইঁদুরের বিষ খাইয়ে মেরে ফেলে। অন্যদিকে ইয়ন্তাককে ডাক্তারের কাছে দেখানো হয়, যে সময় বলছিল, আমি আগামীকাল থেকে আমার টিউমারের ট্রিটমেন্ট শুরু করব। আমার বিগত কিছু মাসের কথা কিছুই মনে নেই, এটা মনে হয় আমার টিউমারের সাইড এফেক্ট হবে। এখানে আমরা বুঝতে পারি প্রধান দেবতা তাদের দুজনের সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল, যার কারণে মিওলমুং এবং ইয়ন্তাক একে অপরের ব্যাপারে সবকিছু ভুলে গেছে। কিছুক্ষণ পর ইয়ন্তাক যখন হসপিটাল থেকে যাচ্ছিল তখন তার সাথে মিওলমুং এর ধাক্কা লাগে। এ সময় ইয়ন্তাক বলে, ছেলেটি কতটা হ্যান্ডসাম। উত্তরে মিওলমুং বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, কিন্তু আমার এখন সময় নেই। তাদের মধ্যে আবারও পূর্বের ঘটনাগুলোই রিপিট হচ্ছিল। পরের দিন ইয়ন্তাক তার ট্রিটমেন্টের জন্য হসপিটালে ভর্তি হয়ে যায়। রাতের বেলা সে যখন হসপিটালের ছাদে ছিল তখন সেখানে মিওলমুং চলে আসে। মিওলমুং এর সময় তাকে বলে, তুমি 1 মাস পর এমনিতেই মারা যাবে, তাই এখন সুসাইড করার কোনো দরকার নেই। উত্তরে ইয়ন্তাক বলে, আমি এখানে সুসাইড করার জন্য আসিনি, আমি শুধু ভাবছি এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। যা শুনে মিওলমুং বলে, তোমার এই কথাটি আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তোমার সাথে একটি চুক্তি করতে চাই। উত্তরে ইয়ন্তাক বলে, তোমার কথা শুনে এখন আমার ভয় লাগতে শুরু করেছে, তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে আমি এখান থেকে চলে যাই। যে কথাটি শোনার পর মিওলমুং তাকে নিয়ে টেলিপোর্ট হয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। যা দেখে ইয়ন্তাক বলে, তুমি কি ভূত নাকি অন্য কিছু? উত্তরে মিওলমুং জানায়, আমি হলাম মৃত্যুর দেবতা, তোমাকে শুধু আমার সাথে একটি কন্টাক্ট করতে হবে, আর তা হলো তুমি মৃত্যুর আগে এই পৃথিবীকে ধ্বংস করার একটি উইশ করবে। কিন্তু ইয়ন্তাক মিওলমুং এর এই অফারটি রিজেক্ট করে দেয়। এরপর যখন মিওলমুং ইয়ন্তাককে টাচ করে তখন তারা দুজনেই অনেকটা শান্ত হয়ে যায়। মিওলমুং এর সময় লক্ষ্য করে তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। অন্যদিকে ইয়ন্তাকেরও একই অবস্থা ছিল। মিওলমুং এর মনে অনেকগুলো প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর জানার জন্য সে প্রধান দেবতার কাছে যায়। সে সময় প্রধান দেবতাকে বলে, ওই মেয়েটির সাথে আমার কিসের সম্পর্ক? আপনি আমার সাথে কি করেছেন আমি কেন কিছু মনে করতে পারছি না? উত্তরে প্রধান দেবতা বলে, আমি তোমার সাথে কিছুই করিনি, আমি যা করার ইয়ন্তাকের সাথে করেছি, কিন্তু আমার এখন মনে
হচ্ছে আমি চাইলেও সবকিছু ঠিক করতে পারবো না। অন্যদিকে ইয়ন্তাক মিওলমুংয়ের ব্যাপারে চিন্তা করছিল। সে সময় তার ফোনে সকলের নাম্বার চেক করতে থাকে, যেখানে সে খুঁজতে খুঁজতে আননোন একটি নাম্বার পায়, যার ফলে সে ওই নাম্বারটিতে কল করে এবং যে কলটি মিওলমুংয়ের কাছে যায়। ইয়ন্তাকে সময় দেখতে পায় মিওলমুং তার সামনেই দাঁড়িয়ে আছে। তারা দুজন তো এ সময় কিছুই বুঝতে পারছিল না তাদের মধ্যকার সম্পর্কটা কি। মিওলমুং এবং ইয়ন্তাক একটি ক্যাফেতে চলে আসে, যেখানে মিওলমুং ইয়ন্তাককে প্রধান দেবতার ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে সময় বলে, প্রধান দেবতা তোমার সাথে কি করেছে? উত্তরে ইয়ন্তাক জানায়, কে প্রধান দেবতা? আমি তো তাকে চিনিই না। কথাটি বলার পর ইয়ন্তাক আবার ওই নাম্বারটিতে কল করতে থাকে, কিন্তু কলটি কেউ রিসিভ করছিল না। যা দেখে মিওলমুং বলে, মানুষ যে কেন স্মার্টফোন ব্যবহার করে তাই আমি ভেবে পাই না। আর যদি ফোন ব্যবহারই করে তাহলে রিসিভ করে না কেন? কিছুক্ষণ পর যখন মিওলমুং বাড়িতে আসে তখন সেখানে একটি ফোন দেখতে পায়। ফোনটি অন করলে সেখানে ইয়ন্তাকের দুটো মিস কল দেখতে পায়। এরপর যখন ফোনটি সে আনলক করে তখন সেখানে তার এবং ইয়ন্তাকের ওয়ালপেপার ছিল, যা দেখে তো সে কিছুই বুঝতে পারছিল না তার কাছে ফোন কোথা থেকে আসলো। তাছাড়া এই ওয়ালপেপারই বা কে সেট করলো। পরের সিনে মিওলমুংকে প্রধান দেবতার সাথে দেখানো হয়, যেখানে সে তার কাছে ইয়ন্তাকের ব্যাপারে জানতে চাইছিল, কিন্তু প্রধান দেবতা তাকে কিছুই বলছিল না। যা দেখে মিওলমুং বলে, আপনি যদি আমাকে কিছু না বলেন তাহলে আমি আমার মতো করে সবকিছু জেনে নেব। অন্যদিকে ইয়ন্তাক হসপিটালে বসে বসে হোটেল ডেল লুনা ড্রামাটি দেখছিল, যাতে সে ভূতের ব্যাপারে সবকিছু জানতে পারে। ঠিক এ সময় সেখানে ডক্টরের গেটআপে মিওলমুং এসে যায়। মিওলমুংকে দেখে তো ইয়ন্তাক চিৎকার করা শুরু করে এবং বলে, তুমি এখানে কি করছো? যা দেখে ইয়ন্তাকের আন্টি তাকে বলে, তুমি ডাক্তারের সাথে এমন ব্যবহার কেন করছো? মিওলমুং এবার বলে, মনে হচ্ছে আপনার মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। এই কথা বলে সে চেকআপের নামে ইয়ন্তাককে অনেকটাই জ্বালাতন করে। কিছুক্ষণ পর ইয়ন্তাকের সাথে দেখা করতে তার অফিসের সকল কলিগসরা আসে। রাতের বেলা ইয়ন্তাক যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে নিজেরই ফিউরালে চলে যায়। সেখানে সে দেখতে পায় মিওলমুং তার ছবির পাশে বসে জোরে জোরে কান্না করছে। যা দেখে ইয়ন্তাক তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি কান্না করো না, আমার ফিউরালে তো আমিই কাঁদছি না, তাহলে তুমি কেন কাঁদছো? এরপর যখন ইয়ন্তাকের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে মিওলমুং এর বাড়িতে আছে। সে সময় বলে, আমি এখানে কি করে আসলাম? উত্তরে মিওলমুং জানায়, আমি তোমাকে তোমার স্বপ্ন থেকে নিয়ে এসেছি। তার মানে হলো ইয়ন্তাক এখনো হসপিটালে ঘুমাচ্ছে। ইয়ন্তাক এবার বলে, আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি আমার ফিউরালে বসে বসে কান্না করছো। উত্তরে মিওলমুং জানায়, মৃত্যুর দেবতা কখনোই কান্না করে না। এরপর সে ইয়ন্তাককে স্মাইল করতে বলে, যাতে সে ইয়ন্তাকের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে পারে। কিন্তু এত সুন্দর স্মাইল দেখে মিওলমুং এর কিছুই মনে পড়ছিল না। পরের সিনে তাদের দুজনকে মিওলমুং এর মাইন্ডে দেখানো হয়, যেখানে সবকিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। যা দেখে ইয়ন্তাক বলে, এরপর থেকে সব সময় ভালো কিছু চিন্তা করবে, তাহলে তোমার জীবনও কালারফুল হয়ে যাবে। কথাটি বলে সে একটি বড় করে স্মাইল করে, যে স্মাইলটি দেখার পর মিওলমুং এর সবকিছু মনে পড়ে যায়। ইয়ন্তাক যখন ঘুম থেকে ওঠে তখন সে তার ডায়েরিটি চেক করে, যেখানে তার আর মিওলমুং এর ব্যাপারে সবকিছু লেখা ছিল। যা দেখার পর ইয়ন্তাকেরও সবকিছু মনে পড়ে যায়। তাই সে দৌড়ে তার বাড়িতে চলে আসে, যেখানে মিওলমুং দাঁড়িয়ে ছিল। সে সময় মিওলমুংকে বলে, তুমি কি করে আমাকে ভুলে যেতে পারো? উত্তরে মিওলমুং জানায়, তুমি প্রধান দেবতার সাথে ডিল করার আগে আমাকে কেন বললে না? এ সময় তারা একে অপরকে হাক করে অনেকটাই কান্না করে। পরের সিনে ইয়ন্তাক এবং মিওলমুং তার আন্টির সাথে দেখা করতে আসে। এ সময় আমরা দেখতে পাই এখন সবাই মিওলমুংকে চিনতে পারছিল। এ সময় মিওলমুং হঠাৎ করে বলে, আমি ইয়ন্তাককে বিয়ে করতে চাই। যা শুনে তো ইয়ন্তাক অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। তাদের বিয়ের কথা শুনে ইয়ন্তাকের ভাই মিওলমুং এর সাথে দেখা করতে আসে। সে সময় তার জমানো সমস্ত টাকা মিওলমুং এর হাতে তুলে দেয়, যাতে তারা দুজন অনেক সুন্দরভাবে বিয়ে করতে পারে। পরের সিনে আমরা মিওলমুংকে অনেক স্যাড অবস্থায় বসে থাকতে দেখি, কারণ সে ইয়ন্তাককে বাঁচাতে নিজে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার ইয়ন্তাককে ছেড়ে যেতে মোটেও মন চাইছিল না। কিছুক্ষণ পর মিওলমুং ইয়ন্তাককে কিছু ফুল দেয় এবং সে বলে, এই ফুলগুলো আমাকে এমন একজন দিয়েছে যে আজকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এবং সে যাকে দিয়েছে সেও আগামীকাল ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কথাগুলো একটু কনফিউজিং মনে হতে পারে। এই ফুলগুলো প্রধান দেবতা মিওলমুংকে দিয়েছিল, কারণ প্রধান দেবতা আজকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং মিওলমুং ইয়ন্তাককে বাঁচাতে গিয়ে আগামীকাল ডিসঅ্যাপিয়ার হবে। পরের সিনে মিওলমুং প্রধান দেবতার সাথে দেখা করতে যায়। সে এখানে প্রধান দেবতাকে বাই বলতে এসেছিল। প্রধান দেবতা এবার তাকে বলে, তোমার ইয়ন্তাকের সাথে কন্ট্যাক্টই করা উচিত হয়নি। উত্তরে মিওলমুং জানায়, আমি যে কোনো মূল্যে ইয়ন্তাককে বাঁচাবো। যা শুনে প্রধান দেবতা বলে, আমি আরো কিছু সময় এই পৃথিবীতে থাকতে চাই, যার কারণে আমি আমার জীবনের দৈর্ঘ্য আরো একদিন বাড়িয়ে দিয়েছি। তাই তুমিও ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে একদিন বেশি সময় পেয়ে যাবে। প্রধান দেবতা তার নিয়মের বাইরে গিয়ে এই কাজটি প্রথমবার করছিল। পরের দিন মিওলমুং
ইয়ন্তাককে নিয়ে অনেকটাই ঘোরাঘুরি করে, কারণ আজকে তার শেষ দিন ছিল। রাতের বেলা ফিরে এসে মিওলমুং ইয়ন্তাককে বিদায় জানাচ্ছিল, যা শুনে ইয়ন্তাক তো কান্না করে দেয় এবং তাকে বলে, তুমি এইসব কি বলছো? উত্তরে মিওলমুং বলে, আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। ইয়ন্তাক এবার বলে, আমি হাসি খুশি থাকতে চাই না, আমি চাই তুমি সব সময় আমার সাথে থাকো। এ সময় মিওলমুং ইয়ন্তাকের গালে হাত রাখে এবং সে আস্তে আস্তে ইয়ন্তাকের সামনেই সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যা দেখে ইয়ন্তাক অনেকটাই কান্না করে, কারণ মিওলমুং শুধুমাত্র তার জন্যই এত বড় স্যাক্রিফাইস করেছে। পরের সিনে 3 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়ন্তাকের ডাক্তার তার মেডিকেল রিপোর্ট দেখে অনেকটাই অবাক হচ্ছিল, কারণ ইয়ন্তাকের টিউমার এত তাড়াতাড়ি সেরে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। আর এটা মেডিকেল সায়েন্সে একটি বিরল ঘটনা ছিল। ইয়ন্তাক সকলের সামনে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করত, কিন্তু সে যখন একা থাকতো তখন সে সব সময় মিওলমুংকে নিয়ে চিন্তা করত। মিওলমুংয়ের কথা মনে হলে সে তার ফোন থেকে মিওলমুংকে টেক্সট পাঠাতো এবং সে নিজেই মিওলমুংয়ের ফোন থেকে তার রিপ্লাই দিত। এভাবেই সে যখন একদিন অফিস থেকে ফিরছিল তখন বাস স্টপে প্রধান দেবতাকে দেখতে পায়। তার মানে প্রধান দেবতা আবারও ফিরে এসেছে। প্রধান দেবতা এবার তাকে বলে, তুমি খুব সুন্দরভাবে সবকিছু সামলে নিয়েছো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে প্রধান দেবতাকে তার বাগানে দেখানো হয়, যেখানে সে একটি ফুলকে দেখে অনেকটাই খুশি হচ্ছিল। এ সময় আমরা সেখানে মিওলমুংকেও দেখতে পাই। মিওলমুং এবার প্রধান দেবতার কাছে ইয়ন্তাকের কথা জিজ্ঞেস করে। উত্তরে প্রধান দেবতা তাকে বলে, ইয়ন্তাক তোমাকে ছাড়া মোটেও ভালো নেই। এরপর সে তাকে জানায়, তুমি ডোম হিসাবে মৃত্যুবরণ করেছিলে, কিন্তু আমি তোমাকে এখন মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করছি, তাই এখন থেকে একটি ভালো ছেলের মতো ইয়ন্তাকের দেখাশোনা করবে। মিওলমুং তো প্রধান দেবতার এইসব কথা শুনে অনেকটাই অবাক হচ্ছিল। প্রধান দেবতা এবার মিওলমুংকে একটি ছাতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। অন্যদিকে বৃষ্টির সময় ইয়ন্তাক বাসে করে বাড়িতে ফিরছিল। বাসটি হঠাৎ করে ব্রেক করলে সে পড়ে যেতে থাকে। ঠিক এ সময় কেউ একজন তার হাত ধরে, আর সে হলো মিওলমুং। ইয়ন্তাক তো মিওলমুংকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং ভাবে এটা হয়তো তার স্বপ্ন, কিন্তু মিওলমুংয়ের সময় তাকে বলে, তোমার কি ছাতা লাগবে? পরের সিনে তাদের দুজনকে বাড়িতে দেখানো হয়, যেখানে ইয়ন্তাক মিওলমুংকে বলছিল, এতদিন তুমি কোথায় ছিলে? উত্তরে মিওলমুং তাকে জানায়, আমি প্রধান দেবতার বাগানের মধ্যে ছিলাম, যেখানে সে আমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে। যা শুনে ইয়ন্তাক বলে, আমার তো এখন অনেকটাই কষ্ট লাগছে, কারণ তুমি এই প্রথমবার মানুষ হয়েছো, কিন্তু তোমাকে খাবার দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। পরের দিন থেকে তো ইয়ন্তাক মিওলমুংকে সব সময় চোখে চোখে রাখছিল, যার ফলে সে মিওলমুংকে নিয়ে তার অফিসেও চলে যায়। তার সিইও সময় তাকে বলে, তোমাকে তোমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আলাদা আলাদা রাখতে হবে। তোমার বয়ফ্রেন্ড কি কোনো বাচ্চা যে সব সময় তাকে সাথে নিয়ে ঘোরো? উত্তরে ইয়ন্তাক বলে, সে বাড়িতে একা থাকলে বোর হয়ে যেত, তাই আমি তাকে সাথে করে নিয়ে এসেছি। ইয়ন্তাকের সিইওর এমন কথা শুনে মিওলমুং তাকে বলে, তোমার যদি তোমার সিইওকে পছন্দ না হয় তাহলে আমি তাকে মেরে ফেলতে পারি। যা শুনে ইয়ন্তাক তাকে বলে, তুমি আর এখন দেবতা নও, তাই আর এখন কাউকে মারার চিন্তাও করবে না। তারা যখন বাড়ি ফিরছিল তখন ইয়ন্তাকের ভাই মিওলমুংকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়, যা শুনে তো ইয়ন্তাক অনেকটাই অবাক হয়ে যায় এবং সে তার ভাইকে বলে, তুমি ওকে কি করে চিনতে পারলে? তোমার কি মিওলমুংকে দেখে অন্যরকম লাগছে না? উত্তরে সে বলে, মিওলমুং তো আগের মতোই আছে। সে সময় তার ফোনে থাকা ছবিটি বের করে দেখায়, যেখানে মিওলমুং তার আসল চেহারায় ছিল। ছবিটি দেখে মিওলমুং বুঝতে পারে প্রধান দেবতা সবকিছু তার মতো করে ঠিক করে দিয়েছে। অন্যদিকে ইয়ন্তাকের বান্ধবী এবং তার সিইও ডেট করা শুরু করে। পরের সিনে ইয়ন্তাকের সমস্ত পরিবারকে একসাথে দেখানো হয়, যেখানে তারা সকলেই এত সুন্দর একটি পরিবার পেয়ে অনেকটাই হ্যাপি ছিল। রাতের বেলা ইয়ন্তাক যখন ঘুমায় তখন তার স্বপ্নে প্রধান দেবতা আসে। সে সময় তাকে বলে, আমাকে এই স্কুল ড্রেসে কেমন দেখাচ্ছে? উত্তরে ইয়ন্তাক জানায়, ড্রেসটিতে আপনাকে অনেক মানিয়েছে। প্রধান দেবতা এবার বলে, আমি আগে থেকেই সবকিছু সেট করে রেখেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যাও। তুমি যদি সহজেই সব থেকে মূল্যবান কিছু পেয়ে যেতে তাহলে তা তোমার কাছে তুচ্ছ মনে হতো। আমি আশা করছি তুমি এখন থেকে খুব ভালোভাবে জীবন কাটাবে। পরের দিন রাতের বেলা তাদের দুজনকে মিওলমুংয়ের বাড়িতে দেখানো হয়। এ সময় আকাশ থেকে তারা খসে পড়তে দেখে তারা দুজনেই উইশ করে। উইশ করা শেষ হলে ইয়ন্তাক মিওলমুংকে বলে, তুমি কি চাইলে? উত্তরে মিওলমুং জানায়, যাতে আমাদের দুজনের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।